আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মোটামুটি আমি পার্সোনালি এক সপ্তাহ ক্লাস রেস্ট নিয়ে আজকে আমার আবারও প্রথম লাইভ ক্লাস, ঠিক আছে। এবং লাইভ ক্লাস হচ্ছে তোমাদের সিভিল পঞ্চম সেমিস্টারদের নিয়ে। তো প্রথমত সবাই কুইকলি আমাকে জাস্ট এই বিষয়টা কনফার্ম করো যে লাইভের সব কিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক আছে, প্লাস কোনো তার মানে কোয়ালিটি কোনো ডাউন আছে কিনা সেইগুলো একটু আমাকে কমেন্ট করো তো। হ্যাঁ, কারণ দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এই সব কিছু বিষয় আমাকে কমেন্ট করো। সবকিছু ক্লিয়ার থাকলে আমাকে জাস্ট একটা শব্দ লিখে দিবা, ঠিক আছে। যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে জাস্ট ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, ক্লিয়ার লিখে দাও, অল ক্লিয়ার লিখে দাও। আমি একটু ততক্ষণে আমার গ্রুপগুলোতে শেয়ার করে দেই, এন্ড তোমরা যারা যারা জয়েন আসো তারাও কিন্তু কুইকলি লাইভটা শেয়ার করো, ওকে। এন্ড আরেকটা বিষয় বলে দিই, আজকে আমাদের থিওরি স্ট্রাকচারের সপ্তম অধ্যায় কিন্তু ক্লাস হবে। তো সপ্তম অধ্যায়টা যদি তুমি করো, আসলে সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় দুইটা সেম ক্যাটাগরি। তো সপ্তম অধ্যায় যদি তুমি পেয়ে থাকো তো অষ্টম অধ্যায় ইজিলি পাবা, ঠিক আছে। অষ্টম অধ্যায় ইজিলি পাবা। এবং সপ্তম অধ্যায়ে তোমাদের ম্যাথ আছে দুই টাইপের ম্যাথ আবার বলাও যায় আবার নাও বলা যায়, ঠিক আছে। তার মানে বলা যায় সামগ্রিকভাবে এক টাইপের ম্যাথ। তো আমি এটাকে দুই টাইপে ভাগ করছি, ঠিক আছে। এন্ড দেন অষ্টম অধ্যায় যখন যাবো, অষ্টম অধ্যায় এই সপ্তম অধ্যায় টোটাল বেসিক দিয়ে মূলত ওইটা অধ্যায় হয়ে যাবে, ঠিক আছে। তার মানে একটু এক্সট্রা পড়তে হবে না, জাস্ট কি ওখানে একটু এক্সট্রা বলতে কি একটু তো এক্সট্রা থাকবে, ঠিক আছে। যেমন এটা হবে তোমার ড্যামের অধ্যায়, ওটা হচ্ছে রিটেইনিং ওয়াল, ঠিক আছে। তো সংজ্ঞার মাঝে একটা পার্থক্য থাকবে। দেন এরপরে তোমার মনে করো নামগত কিছু পার্থক্য থাকবে, জাস্ট এতটুকু, ওকে। আচ্ছা, সবাই জয়েন হও। একটু আমি দেখি। আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো একটু দেখি আমি। আচ্ছা, অনেক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিদের কি অবস্থা? আমি একটু লিংকটা শেয়ার করে দিই গ্রুপে। ওকে ওকে, এন্ড একটু সমস্যার কারণে লাইভটা তোমার 6-7 মিনিট দেখতে শুরু হয়েছে, ওকে। জানোই তো তার মানে ক্লাস যখন শুরু করতে হয় তখন মনে করো সামগ্রিক বিষয়গুলো মনে করো সেটা, দেন তারপরে তোমার থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমি যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা, ওকে ডান। আমি আসলে মাইক্রোফোনটাই কানেক্ট করি নাই, ঠিক আছে। মাইক্রোফোনটাই কানেক্ট করি নাই। তো এখন দেখি। আচ্ছা, সবাই কমেন্ট করো কে কেমন আছো নাই সেগুলো একটু আমাকে জানাও। হ্যাঁ, সবাই কে কেমন আছো? ওকে, সবাই কে কেমন আছো এবং সাথে সাথে কোন জেলা তার মানে কোন পলিটেকনিক থেকে আসছো, ঠিক আছে। কে কেমন আছো, দেন কোন পলিটেকনিক, এগুলো একটু আমাকে কমেন্ট করো। হ্যাঁ, অনেকদিন পর তোমাদের সাথে আসলাম সিভিল পঞ্চম সেমিস্টার, আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে হবে রে। দিনাজপুর, ফেনী, দেন মাসুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মানিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সবাই ভালো আছো? কি অবস্থা সবার? সবাই ভালো আছো কিনা একটু সবাই কমেন্ট করো।
আমার এখানে কি কমেন্ট গুলো লেটে আসতেছে নাকি? মোর্শেদ আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করবে? এই তো আলহামদুলিল্লাহ। মাহজাবিন খান, ওয়ালাইকুম আসসালাম, ওকে। খাদিজা আক্তার, বরিশাল, গুড খাদিজা। বাকিদের কি অবস্থা? কুইকলি সবাই কমেন্ট করো, হ্যাঁ। তোমাদের এই যে ক্লাসটা আমি নিব, এই ক্লাসটা নেওয়ার জন্য প্রায় কখন থেকে আমি রিসার্চ করছি জানো, এই অধ্যায়ের উপর যে তোমাদেরকে কিভাবে বোঝালে আসলে এই ব্যাপারটা টোটালি ভালোভাবে বোঝানো যাবে বা ভালোভাবে বোঝানো সম্ভব হবে। এই বিষয়টা বোঝানোর জন্য আমি তোমার না হলেও কয়টা 6:30, 6:30 নাকি 7টার দিকে, মেবি 7টার দিকে বসছি। 7টা থেকে এই যে 9টা 15 বা 16 পর্যন্ত আমি জাস্ট রিসার্চ করলাম, ওকে। দেন তারপরে ওইটা সমন্বয়ে আবার নোটও তৈরি করলাম, ওকে। নোটও তৈরি করছি এখানে। চ্যাপ্টার 1 থেকে 3 ম্যাথ করাই দেন। কি ম্যাথ করাই দেবো রে ভাই? কেমন আছেন আদিরা? এই তো আলহামদুলিল্লাহ। আদি, তোমাদের কি অবস্থা? ভোলা পোল্ডিং ইনস্টিটিউট, আল ফরিদ। আচ্ছা, সো তোমরা সবাই একটু কমেন্ট করো যে কে কোন পোল্ডিং থেকে এবং সাথে কে কেমন আছো, ওকে। এন্ড সাথে সাথে আরেকটা ভাই, শেয়ার যে বিষয়টা, এটা তো বলে দেওয়ার দরকার হয় না। তোমরা শেয়ার করবা, সিম্পল ভাবে শেয়ার করবা। তোমরা পঞ্চম সেমিস্টার আছো, শেয়ার করা কি শিখিয়ে দিতে হবে রে? এতদিনে কিন্তু অনেক শিখিয়ে দিচ্ছি আমি, তো আশা করি শেয়ার করা শিখিয়ে দিতে হবে না, ঠিক আছে? তো তোমরা প্রত্যেককে শেয়ার করো এই লাইভটা। তো ততক্ষণে আমি একটু আলোচ্য বিষয়গুলো যেগুলো আছে এগুলো একটু লিখে ফেলি, হ্যাঁ। আলোচ্য বিষয়গুলো কি কি আলোচনা করবো আমরা এখানে। ফার্স্ট অফ অল হলো যে ড্যাম কি, দ্বিতীয়ত হচ্ছে ড্যামের প্রকারভেদ, তৃতীয়ত আমি কি লিখছি, এটা ড্যামের সমস্ত টার্ম একটা চিত্রের মাধ্যমে, ড্যামের সমস্ত টার্ম একটি চিত্রের মাধ্যমে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের বলে দিই, ঠিক আছে? আর নোটের ব্যাপারটা তোমরা আসলে যারা কোর্সে আছো তারাই কিন্তু জানো যে আসলে আমার নোটটা কিরকম হয়ে থাকে, হ্যাঁ। আমার নোটটা কিন্তু হচ্ছে আমার টোটাল ক্লাস। আমার নোট মানে হচ্ছে আমার টোটাল ক্লাস। এই নোটটা যদি আমি জাস্ট একজন টিচারকে যদি দিয়ে দেই, তো ওই টিচার ফুল বই আর কোনো কিছু দেখবে না, আমার জাস্ট নোট কপি করবে, পড়াবে, স্টুডেন্ট একদম কি বলা যায় আগুন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই বিষয়টা বললাম। আমার নোটটা যার কাছে থাকবে, সেটা হোক কোর্সে প্লাস কোর্সের বাইরে, কোর্সের বাইরে কারোর কাছে নাই, এটা জাস্ট মাথায় রাখো, হ্যাঁ। তার মানে নোটটা হচ্ছে আমার একটা টোটালি একটা সম্পদ বলা যায়, ওকে। নোটটা টোটালি একটা সম্পদ। তোমাদের সিভিল পঞ্চম সেমিস্টার কোর্সে যারা যারা আসো তাদের হয়তোবা কোর্স থেকে 2টা ভিডিও ডিলিট হয়ে গেছে। তো ওই 2টা ভিডিওর ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু বলছিলাম যে ওই 2টা ভিডিওর ক্ষেত্রে কি করবা, তোমরা জাস্ট তোমাদের যে নোট আমি দিছি ওই নোটটা ফলো করো, দেখবা তোমরা ওই ম্যাথ গুলো ইজিলি পাচ্ছ, ঠিক আছে? ওই অধ্যায় বা ওই টপিক তোমরা ইজিলি পাচ্ছ, খালি ম্যাথটা তার মানে একটু নোটটা ফলো করে ম্যাথ প্র্যাকটিস করতে শুরু করো, ওকে। এরকম তুমি যদি এই ক্লাসটা, হ্যাঁ, ক্লাস মূলত হচ্ছে তোমাদের সহায়ক। আসলে ক্লাস করলে হবে কি, তোমার নোটটা থাকলে তোমার প্রিপারেশন, যেমন আমি যদি বলি যে 50% প্রিপারেশন হলো, দেন ক্লাসটা তোমার আরো 50% যোগ করে 100% করবে, ঠিক আছে? তো 50% বলা যায় না, নোটটাকে বলা যায় 80%, হ্যাঁ। আর 20% যেটা বাকি থাকবে বোঝা, সেটা মূলত ক্লাস দেখে বোঝা যায়, ওকে। আচ্ছা, দেন এরপর কি আছে, 4 নম্বর হচ্ছে মধ্য তৃতীয়াংশ সূত্র, তৃতীয়াংশ সূত্র বা ফর্মুলা। দেন এরপরে 5 নম্বর হচ্ছে ড্যামের স্থায়িত্বশীলতার শর্ত ও সূত্র। 6 নম্বর হচ্ছে ম্যাথ পার্ট। গত 1 সপ্তাহ অসুস্থ প্লাস অন্যান্য কারণে আমি কিন্তু ক্লাস নিতে পারিনি। আবার কিছুদিন পর তোমাদের আবার মেগা ক্লাস চালু হবে খুব শীঘ্রই, ঠিক আছে? আচ্ছা, তো দেখি কে কমেন্ট করছো না করছো একটু দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই মুস্তাক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মুস্তাক। মুরাদ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ মুরাদ।
আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিদের কি আমি দেখতেছি না, নাকি তোমরা নাই? হুম, মারা গেছো নাকি? আচ্ছা, শেয়ারের ব্যাপারটা যে বললাম, শেয়ার করছো কি সবাই সবাই? হুম, আচ্ছা সবাই শেয়ার করছো? যারা যারা শেয়ার করছো একটু শেয়ার ডান লিখে দাও তো আমাকে, দেখি কারা কারা কোন পাবলিক, ঠিক আছে, যারা আমার ভালো চায়, ঠিক আছে, দেখি তারা কে কে। ঠিক আছে, তাহলে এখন আমরা এগুলো আলোচনা করব। ওকে, ওকে, তাহলে এখন আমরা এটা আলোচনা করব। প্রথমে আছে আমাদের ড্যাম বিষয়টা, যেহেতু ড্যামেরই আলোচনা, তো প্রথমত আমরা ড্যাম। আচ্ছা, এই অধ্যায়টার নাম কিন্তু হচ্ছে তোমাদের ম্যাশনারি ড্যাম। অধ্যায়টার নাম কি? ম্যাশনারি ড্যাম। অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের ম্যাশনারি ড্যাম। লেখা বোঝা না গেলে আমাকে বলবা, হ্যাঁ? আচ্ছা, প্রথমত আমাকে বুঝতে হবে যে ড্যামটা কি। ড্যামটা কি? তো দেখো, তোমাদের আমি সিম্পল ভাবে বলে দিই, ঠিক আছে। আমাদের নদী যেটা আছে, ঠিক আছে, নদী মনে করো এক পাশ দিয়ে আমার যাচ্ছে এরকম, এদিক দিয়ে আমার নদী যাচ্ছে, এই দেখি নদী যাচ্ছে। এই নদীর প্রস্থ, প্রস্থ কি এটা না? এটা কিন্তু প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তো এই নদীর প্রস্থ বরাবর এইখানে আমরা যদি একটা বাঁধ নির্মাণ করি, ঠিক আছে, বাঁধ নির্মাণ করে এখানে কি করি, এক পাশে মনে করো আমরা এদিক দিয়ে মনে করো যাচ্ছে, হ্যাঁ, এদিক দিয়ে পানি যাচ্ছে। তো তাহলে আমরা এখানে যে বাঁধ দিই, তাহলে আমার এখানে পানি জমবে না? এখানে কি হবে? পানি আমার জমবে। তো এই যে দেখো, নদীর আড়াআড়ি বা প্রস্থ বরাবর, ঠিক আছে, প্রস্থ বরাবর যে কাঠামো নির্মাণ করা হয়, যে কাঠামো নির্মাণ করা হয়, এবং এই কাঠামোটা ব্যবহার করা হয় কি কারণে? এই কাঠামোটা ব্যবহার করা হয় উজার পাশে পানি জমা করে রাখার জন্য। দেন এরপর আসলো পানি জমা করে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। দেন এরপর আসলো যে আমরা শুকনো মৌসুমে এইখান থেকে সেচ কাজের জন্য পানি ব্যবহার করতে পারি, বা সেচ কাজের পানি ব্যবহারের জন্য। এছাড়াও মনে করো তোমার চিত্ত বিনোদন বা অন্যান্য যে কোনো কাজে, যেমন তোমার মৎস্য চাষের ক্ষেত্রে এই কাজগুলো করা যাইতে পারে। তো এই যে এইখানে যে কাঠামোটা তৈরি করা হয়েছে, এই কাঠামোটাই হচ্ছে মূলত আমাদের ড্যাম। এই কাঠামোটা হচ্ছে ড্যাম। তো ড্যামটা আমরা সিম্পলি ভাবে যদি আমরা, এটা তো উপর থেকে দেখে এরকম বোঝা যাচ্ছে যে উপর থেকে দেখলে এরকম, ঠিক আছে। আর যদি আমরা পাশ থেকে দেখি বা সাইড থেকে দেখি, তখন কিরকম হবে? তখন মূলত আমার ড্যামটা এরকম, হ্যাঁ, তখন ড্যাম হচ্ছে আমার এরকম। তার মানে এটা হচ্ছে উপরের অংশটা, এটা হচ্ছে নিচের অংশ। এটা কিন্তু এইভাবে এখানে বসাই দেওয়া আছে। এবং এটা দেখো আমি যেটা আর্ট করছি, এটা কিন্তু হচ্ছে আসলে ট্রাপিজয়েডাল, হ্যাঁ। এটা আরো তোমার অন্যান্য আকৃতিরও হইতে পারে। তো প্রথমত সিম্পলি আমি অঙ্কন করে দিলাম, এটা হচ্ছে আমাদের ড্যাম। ওকে, ড্যাম। তো এই পাশে কি আছে? পানি জমা। তার মানে এই পাশে কি আছে? পানি জমা আছে। এই যেখানে পানি আছে, এখানে আছে পানি। এন্ড এই পাশে কি? এই পাশে কিছু নাই। ওকে, এই পাশে কিছু নাই। তো তাহলে এই যে ড্যামের ক্ষেত্রে আবার দেখো, ড্যাম আমার এইটা। তো এই ড্যামের তোমার দুইটা অংশ, এক পাশে হচ্ছে তোমার পানি জমা আছে, এক পাশে পানি জমা নাই। সো যে পাশে আসলে পানি জমা থাকে, এই পাশটাকে আমাদের বলা হয় উজান পার্শ্ব। এটাকে কি বলা হয়? উজান পার্শ্ব বলা হয়ে থাকে। এটাকে বলা হয় আমার উজান পার্শ্ব। এবং এটা যদি ইংলিশ নাম বলি, উজান পার্শ্ব ইংলিশ নাম হচ্ছে আপ স্ট্রিম। হ্যাঁ, তোমরা অনেক সময় কিন্তু নাম শুনছো যে আপ স্ট্রিম। তো আপ স্ট্রিম ব্যাপারটা কি ভাই, তাই না? সেই আপ স্ট্রিম হচ্ছে মূলত ওই উজান পাশটাকে আপ স্ট্রিম বলা হয়ে থাকে, অর্থাৎ যে পাশে পানি জমা থাকবে বাঁধে বা ড্যামে। দেন এরপর আসলে তোমাদের রাইট সাইড, এইটা, এই সাইডটাকে আমাদের বলা হয় থাকে তোমাদের কি, যে ভাটি পার্শ্ব। হ্যাঁ, ভাটির পার্শ্ব। এবং এটার ইংলিশ কি? এটা ইংলিশ হচ্ছে তোমার ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম। আমি অনেস্টলি যদি বলি, আমি যখন আসলে ক্লাস করছি, ঠিক আছে, কলেজে যখন ক্লাস করেছিল, তখন আমি নিজে আসলে জানতাম না যে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম। স্যার তো বলছিল যে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম, তো আমি আসলে বুঝি নাই তখন। ওকে, তখন আসলে বুঝতেই পারিনি। দেন পরবর্তীতে আমি নিজে মনে করো যখন রিসার্চ টেস্ট করছি বা প্র্যাকটিস করছি, তখন আসলে আমি ক্লিয়ার হয়েছি যে আপ স্ট্রিম এগুলো, দেন ডাউন স্ট্রিম এটা। হ্যাঁ, আচ্ছা, তো আপ স্ট্রিম এন্ড ডাউন স্ট্রিম আশা করি ক্লিয়ার। দেন এরপরে আরো দুইটা বিষয় আছে এখানে। এই যে ড্যামটা, প্রথমত যে বিষয়টা মাথায় রাখবে এখানে, যে এই ড্যামটা বা এই ড্যাম, এটা তোমার মাটির তৈরি হতে পারে, কংক্রিটের তৈরি হতে পারে, ইটের তৈরি হতে পারে, বা আরসিসি এরও তৈরি হইতে পারে। তার মানে অনেকগুলো উপাদানে তৈরি হতে পারে এইটা ড্যাম। এরপর আসলো কি, যে
ড্যাম বা বাঁধের দুইটা পার্শ্ব, এক পাশে যে পাশে পানি জমা থাকে, এক পাশে এর বিপরীতটা। তাহলে যে পাশে পানি জমা থাকে সেটা হচ্ছে উজান পার্শ্ব বা আপস্ট্রিম, অ্যান্ড অপর পার্শ্বটা হচ্ছে ডাউন স্ট্রিম। দেন এরপরে আরেকটা হচ্ছে যে পাশে তোমার পানি আছে সেই দেয়ালের নিম্ন বিন্দু, ওকে, এটাকে বলা হয় তোমার হিল, ঠিক আছে, HEL, হিল, মেয়েদের হিল না, হ্যাঁ, এটা কিন্তু অন্য হিল। তাহলে আমাদের পানি যে পাশে থাকে সেই বরাবর যে দেয়ালটা আছে এই দেয়ালের নিম্ন বিন্দুটাকে আমাদের বলা হয় থাকে হিল, এবং অপর বিন্দুটাকে আমাদের বলা হয় থাকে কি, বা বিপরীত বিন্দুটাকে বলা হয় আমাদের টো, ঠিক আছে, টো, এটাকে বলা হয় টো, ওখানে টো বা TOE, টো, ওকে। তো এগুলো কিন্তু সংজ্ঞা আছে যে হিল কি, টো কি, দেন তারপর তোমাদের ড্যাম কি, এগুলো কিন্তু সংজ্ঞা এসে থাকে। তো এই কারণে তোমাদের এই বিষয়গুলো কি প্র্যাকটিক্যালি তোমাদের মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যালি মাথায় রাখতে হবে। আচ্ছা, দেন এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি ড্যামের প্রকারভেদ। এরপর আমরা দেখবো ড্যামের প্রকারভেদ। আচ্ছা, ওকে, সো এগুলো কিন্তু তোমাদের সিম্পলি বেসিক দিচ্ছি আমি, মাথায় রাখবে এগুলো, ড্যামের প্রকারভেদ। আচ্ছা, টো, টো কি TOE আছে না TOW আছে রে? আচ্ছা, যেটাই হোক, ঠিক আছে, যেটা সঠিক তো ওইটা লিখবা। আচ্ছা, ড্যামের প্রকারভেদ। আচ্ছা, তো দেখো ড্যাম কিন্তু অনেক ধরনের আছে। এটা তোমার যেমন আমি যদি বই থেকে বলি, ড্যাম যেমন তোমার ড্যামকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে মাটির, একটা হচ্ছে তোমার ম্যাশনারি, ওকে। দেন এরপরে আবার তোমার কি বলছে যে প্রযুক্তিগত দিক থেকে আবার বাঁধকে বা ড্যামকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার নমনীয়, একটা হচ্ছে অনমনীয়। দেন তারপরে আসলে নমনীয় বাঁধকে আবার অনেক ভাগে ভাগ করা হয়, অনমনীয় বাঁধকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়, ওকে। তো এই বিষয়গুলো আসলে আমাদের এত ডিটেলসে লাগবে না। আরেকটা বিষয় তোমাদের এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, সেটা হচ্ছে জাস্ট এই অধ্যায়ের জন্য না, 7 এবং 8 অধ্যায়ের জন্য। 7 এবং 8 অধ্যায় এই দুটো কিন্তু তোমাদের ডুয়েট এডমিশনে নাই, ওকে। আমি যতদূর দেখলাম ডুয়েট এডমিশনে এই দুইটা পার্ট নাই, ওকে, এই দুইটা পার্ট নাই। তো বুঝতে পারতেছো, ওকে। আচ্ছা, আমি যদি থাকেও, ঠিক আছে, তোমরা এই নোটটা মাথায় রাখলে কিছুই না ওটা, ঠিক আছে। দেন এরপরে আমরা এখানে আসলে মাথায় রাখবোটা কি, তাহলে ড্যামের প্রকারভেদে কোন প্রকারভেদটা মাথায় রাখবো? তো এটার ক্ষেত্রে মাথায় রাখবা যে আকৃতিগত দিক ভাবে ড্যাম কত প্রকার, ঠিক আছে, আকৃতিগত দিক থেকে ড্যাম 3 প্রকার, হ্যাঁ, মূলত 2 প্রকারে বলা যায়। তো 3 প্রকার কিভাবে একটু দেখাই। একটা হচ্ছে আয়তাকার এবং আরেকটা হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতির, একটা আয়তাকার আকৃতির, একটা হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতির, আয়তাকার আকৃতির, এন্ড একটা হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতির, এন্ড 3 নাম্বার আরো একটা হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতির, ট্রাপিজিয়াম আকৃতির। এখন এই দুইটার মাঝে আবার পার্থক্য কি? এই দুটার পার্থক্য হচ্ছে যে এখানে তোমার পানির পার্শ্ব যেটা আছে, ঠিক আছে, পানির পার্শ্ব কি হবে, খাড়া হবে নাকি রে, দেখি, পানির পার্শ্বটা খাড়া, আর এইখানে কি হবে, পানির পার্শ্বটা তোমার হেলানো হবে, হ্যাঁ, পানির পার্শ্বটা কি হবে তোমার জাস্ট হেলানো হবে। সো এটা যদি এখন চিত্র অঙ্কন করি তাহলে আসলে ব্যাপারটা তোমার টোটালি ক্লিয়ার হবে, ওকে। সো প্রথমটা হচ্ছে আয়তাকার আকৃতির বলছে। আচ্ছা, তো আয়তাকার আকৃতিটা কেমন হবে একটু দেখি, এই যে আয়ত, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আয়তাকার ড্যাম। এখানে মনে করো পানি আছে তোমার, ঠিক আছে, পানি, তাহলে এটাকে আমাদের আয়তাকার আকৃতির বোঝায়। আচ্ছা, গেল। দেন এরপর আসলে আমাদের এই ট্রাপিজিয়াম আকৃতির, তবে 2 নাম্বারটা, অর্থাৎ পানির পার্শ্বটা খাড়া হবে। তাহলে এইটা হচ্ছে, দেখো, তার মানে প্রথম যে আমরা চিত্র অঙ্কন করছিলাম, তাই না? আচ্ছা, তো দেখো এই পাশে কি পানি আছে, এই পাশে আছে পানি, তাহলে এটা কি আমাদের 2 নাম্বার, যেখানে পানির পার্শ্বটা, পার্শ্ব দেয়াল যেটা আছে এটা কি আছে, খাড়া আছে, তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এরপর আমাদের 3 নাম্বারটা আসি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে কি হবে, পানি পার্শ্ব আর খাড়া হবে না, এবার হেলানো হবে, এই যে, তাহলে এইটা হচ্ছে আমাদের কেসে ট্রাপিজিয়াম আকৃতির, বাট এখানে কি পানি পার্শ্বটা হেলানো আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, ওকে। আচ্ছা, তো এগুলো আমাদের 3টা প্রকার, তো একটু তুলে নাও। দেন এরপরে আমি তোমাদের যেটা করাবো
এই চ্যাপ্টারে কি ইম্পর্টেন্ট ম্যাথ আছে? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে এখানে মাহবুব, এই চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে। দেন আননোন জিহাদ ভাই ম্যাথ করার আগে, হ্যাঁ ম্যাথ তো করাবো রে, ঠিক আছে। যদি ম্যাথ আমি করাইতে যাই টোটালি, তো আসলে এখানে আমার তো কোনো অসুবিধা নেই, আমার বেসিক ভালো আছে, আমি টানা তোমাদের করাইতে পারবো। বাট ঝামেলা হবে তোমাদের, ওকে, ঝামেলা হবে তোমাদের। আবার তোমাদের ঝামেলা মানে কিন্তু আবার ইনডিরেক্টলি আমার ঝামেলা, ওকে। তোমরা বুঝবা না, আমাকে বলো যে ভাই এটা বুঝে নেই, এটা বুঝে নেই, এটা বুঝে নেই, হ্যাঁ, তখন ঝামেলা পড়তে হবে কাকে রে? আমাকেই। এই কারণে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় চেষ্টা করি যে ম্যাথ দেওয়ার, সরি বেসিক দেওয়ার। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় তোমরা নোট ফলো করো বা আমার ক্লাস ফলো করো। তোমরা তো কি ক্লাস করো রে, এটা তোমাদের জানারই কথা যে মূলত আমার কি, আমি বেসিক সহ করাই নাকি তোমার ডিরেক্টলি ম্যাথ করাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মারুফ, কি অবস্থা তোমার? ভাই বিদ্যুৎ চলে গিয়েছিল, ড্যাম কি আবার একটু বোঝালে ভালো হয়। ড্যামটা কি? ড্যাম তোমাদের হচ্ছে যে নদী বা তোমার নদীর আড়াআড়ি তোমার পানিকে জমা করে রাখার জন্য, দেন ওই জমাকৃত পানি থেকে তোমার সেচ কাজ, শুকনো মৌসুমের সেচ কাজ চালানোর জন্য, বা ওই জমাকৃত পানি থেকে তোমার মনে করো বিদ্যুৎ উৎপাদন করার জন্য, তোমার ওই পানি যে জমা করা হয়, ওই পানিটা জমা করার জন্য নদীর আড়াআড়ি বা প্রস্থ বরাবর যে কাঠামোটা তৈরি করা হয় সেটাই হচ্ছে ড্যাম, ঠিক আছে। আপনি নদীর প্রস্থ বরাবর যে কাঠামো তৈরি করা হয় পানিকে জমে রাখার জন্য বা জমিয়ে রাখার জন্য, সেটাই হচ্ছে ড্যাম। এবং ড্যাম তোমার মাটি, দেন কংক্রিট, এগুলোর বিভিন্ন তৈরি হতে পারে। এমডি সায়ম আল ফায়েদ জিএফ মেসেজ, কি রে ওর জিএফ মেসেজ দিচ্ছে না কি দিচ্ছে দিচ্ছে, ওটা ওর পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। আমরা ওর পাশে টান টান না করি, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমাদের এটা গেল। এখন আমরা করি কি আমাদের পরের বিভাগটা, এই যে 3 নাম্বার বিষয়টা আছে, ঠিক আছে, এই 3 নাম্বার বিষয়টা। দেন তারপরে তোমার কত 3, 5, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ম্যাথের করার জন্য, ঠিক আছে। ম্যাথ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ড্যামের সমস্ত টার্ম আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝবো, ড্যামের সমস্ত টার্ম। আচ্ছা, তো 3 নাম্বার টপিকটা আমরা এখন করতেছি। তো এই জন্য দেখো, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, তো প্রথমত আমি একটা ড্যাম অঙ্কন করবো। তাহলে কোনটাকে কি বোঝা যাচ্ছে এতটুকু আমি বোঝাবো এই জায়গায়, হ্যাঁ। আর এটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। কি রে, আটকে থাকতে চায় না কেন রে? আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি ড্যাম একটা, হ্যাঁ, ড্যাম ইট নাকি রে? আচ্ছা, এটা ড্যাম। দেন আমি একটু বাড়িয়ে দেই, এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এগুলো দিলে আর কি জিনিসগুলো যখন বোঝাবো আমি তখন আসলে একটু অসুবিধা হয়ে যাবে। ড্যাম যার প্রস্থ হচ্ছে বা নিচটা হচ্ছে তোমার, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। অলওয়েজ এ বি এইভাবে দিবা, ঠিক আছে। অলওয়েজ এটাকে এ, এটাকে বি দিবা। আচ্ছা, দেন এটার নাম দিতে পারো সি ডি, এ বি সি ডি। তো এখানে দেখো ড্যামটার ক্ষেত্রে আমার দুইটা প্রস্থ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে উপরের প্রস্থ, একটা হচ্ছে নিচের প্রস্থ, তাই না? একটা উপরের প্রস্থ, একটা হচ্ছে নিচের প্রস্থ। উপরের প্রস্থ যেটা আছে এটাকে আমার ধরা হইলো স্মল এ, আর নিচের প্রস্থ যেটা আছে এটাকে তোমার ধরা হলো স্মল বি। তার মানে কোনটাকে কি বোঝায় সেটা আমরা এখন এখানে লিখি, হ্যাঁ। প্রথমত আসলো স্মল এ, এটা হলো কি উপরের প্রস্থ, আচ্ছা, উপরে প্রস্থ। দেন স্মল বি, ঠিক আছে, স্মল বি এটা হচ্ছে কি নিচের প্রস্থ। আচ্ছা, দেন এরপরে আমি একটু দূরে লিখলাম, এটার কারণ আছে, হ্যাঁ। দেন এরপরে এই পাশে আছে আমার পানি, এই বরাবর মনে করো পানি আছে, হ্যাঁ। তো এখানে আমার এই বরাবর একদম এগুলোতে পানি আছে। আচ্ছা, তো এরপরে ড্যামের একটা উচ্চতা আছে, তো দেখো এইখান থেকে এই পর্যন্ত টোটালি ড্যামের একটা উচ্চতা আছে, সেই উচ্চতা কি এইচ, তার মানে এইচ হচ্ছে এখানে তোমার ড্যামের উচ্চতা। আচ্ছা, দেন এরপরে পানি, ঠিক আছে, তল থেকে একদম তলদেশ থেকে পানির উপরিতল পর্যন্ত একটা উচ্চতা আছে যেটাকে আমার এইচ বলা হচ্ছে। তার মানে এইচ, স্মল এইচ হচ্ছে পানির উচ্চতা, আর ক্যাপিটাল এইচ হচ্ছে তোমার ড্যামের উচ্চতা। স্মল এইচ হচ্ছে কি পানির উচ্চতা, জাস্ট মনোযোগ দিয়ে দেখো, আর কিছু নেই এখানে। দেন এরপরে এখানে তো পানি আছে,
তাই না? এখানে পানি আছে, তো এই পানি কি করবে? আচ্ছা, পানির চাপটা একটু করে আসি। তো এটা তো ড্যাম, তো ড্যামের নিজস্ব ওজন আছে না? ওজন কোন দিক দিয়ে কাজ করে? ওজন আমরা জানি সবসময় কাজ করে পৃথিবীর কেন্দ্র বরাবর, অর্থাৎ নিচের দিকে কাজ করবে। তো কোন বিন্দু থেকে কাজ করে? অবশ্যই তার ভার কেন্দ্র থেকে কাজ করবে। ভার কেন্দ্র কোথায়? এই যে ভাই, এই জায়গায় ভার কেন্দ্র। হ্যাঁ, এই জায়গায় আছে কি ভার কেন্দ্র। ভার কেন্দ্র কোথায়? ঠিক এই জায়গায়। আচ্ছা, তো এই ভার কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ জি। আমরা জি দ্বারা সাধারণত প্রকাশ করে থাকি। তো এখানে আমরা জানি কি এর ওজন এখানে কাজ করবে। সো ওজনটা তাহলে কোন দিকে কাজ করতেছে ভাই? এই নিচে কাজ করতেছে। কত? ডাব্লিউ ওজন। আচ্ছা, তাহলে ওজন ডাব্লিউ এখানে আমার কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে। এরপর এরপর আসলে কি এখানে আমাদের ভাই এখানে আরেকটা বিষয় আসলে, সেটা হচ্ছে তোমাদের এই পানির একটা চাপ আছে। পানির কি আছে? চাপ আছে। তো পানির চাপটা কোন দিক দিয়ে ক্রিয়া করবে? এই বিন্দু বরাবর, অর্থাৎ এই দিক দিয়ে কাজ করবে। পানির সমস্ত চাপ আমার কোন দিক দিয়ে কাজ করবে? এই বরাবর। এখানে চাপ প্রয়োগ করবে, বাট আমরা চাপটা হিসাব করবো কি? আমরা এই দিক দিয়ে বাড়াই দিব। হ্যাঁ, এদিক দিয়ে বাড়িয়ে দিচ্ছি আমরা। চাপ কত ভাই? পি। পানির চাপটা হচ্ছে আমার পি। পানির চাপ হচ্ছে পি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের পানির চাপ পি। তো এখানে লিখে দিই জি। এখানে হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্র লিখে দিই। ওকে, দেন এরপর আসলো তোমার পি হচ্ছে কি? পি হচ্ছে পানির পার্শ্ব চাপ। পানির পার্শ্ব চাপ, আশা করি দেখা যাচ্ছে। দেন ডাব্লিউ হচ্ছে কি? তোমার ড্যামের ওজন। হ্যাঁ, ড্যামের ওজন। আচ্ছা, ড্যামের ওজন। এরপর কি আছে? এখন দেখো তো, আমরা এটা পি, তার মানে এটা হচ্ছে কি পি। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি, দেখো আমরা জানি কি দুইটা বল যদি দুই দিকে ক্রিয়া করে একই বিন্দু থেকে দুইটা বল দুই দিকে ক্রিয়া করে, তার মানে কি ব্যাপারটা যে আমি এখানে আছি, একজন ক্রিয়া করতেছে আমার এই দিকে টানতেছে, একজন এই দিকে টানতেছে, তাহলে এখানে এদের একটা লব্ধি পাওয়া যাবে না? হ্যাঁ ভাই, এটা কোথা থেকে আমরা পাই? সামুদ্রিক সূত্র থেকে পাই। সামুদ্রিক আমার সূত্র কি বলে? যে দুইটা বল যদি দুইটা দিকে কাজ করে একই বিন্দু থেকে একই সময়, তাহলে তাদের লব্ধিটা তাদের মাঝামাঝি কোনো একটা দিকে চলে যাবে। তাহলে এর লব্ধি কোথায় যাবে? এর মাঝামাঝি কোনো একটা দিকে, মনে করো এই দিকে চলে যাচ্ছে। ওকে, এইদিকে হচ্ছে মাঝামাঝি কোনো একটা দিকে, মনে করো এখানে চলে যাচ্ছে, এটা হচ্ছে তার লব্ধি। আচ্ছা, এই লব্ধি কি আমার? আর। তাহলে এখানে লিখে দিই আর হচ্ছে কি আমাদের পি ও ডাব্লিউ এর লব্ধি। হ্যাঁ, পি ও ডাব্লিউ এর লব্ধি। আচ্ছা, এরপর দেখো ডাব্লিউ যখন এখানে এসছে তখন একটা বিন্দুকে ছেদ করছে ভূমিতে। এই বিন্দুটাকে আমরা ধরবো জে বিন্দু। এই বিন্দুটা কি আমার? জে। এরপরে আর একটা বিন্দু ছেদ করছে, এই বিন্দুটাকে আমরা ধরবো, এটা হচ্ছে আমাদের কে বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কে বিন্দু। আচ্ছা, এরপর দেখি আর কি আছে এখানে। আচ্ছা, দেন এখন তোমার এই এ থেকে জি পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আসলে আমাদের ধরা হয়ে থাকে কি, আমি এখানে দাগ দিই, এই দূরত্বটাকে তোমার প্রকাশ করা হয়ে থাকে ক্যাপিটাল এক্স দ্বারা। এই দূরত্বটা এ থেকে যে পর্যন্ত দূরত্বকে তোমাদের প্রকাশ করা হয়ে থাকে ক্যাপিটাল এক্স দ্বারা। এন্ড দেন এখান থেকে যে থেকে কে পর্যন্ত যে দূরত্ব আছে এটাকে তোমার প্রকাশ করা হয়ে থাকে স্মল এক্স দ্বারা। এটা কি? স্মল এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, আমি এটা উপরে লিখি, ক্যাপিটাল এক্স স্মল এক্স। আচ্ছা, তাহলে এগুলো একটু লিখে দিই। এখানে এক্স কি? এক্স ইকুয়াল হচ্ছে এজে। ঠিক আছে, এক্স ইকুয়াল এজে, এবং এক্স নির্ণয়ের ফর্মুলা আছে। এক্স ইকুয়াল এজে এবং এক্স নির্ণয়ের আবার ফর্মুলা আছে। আচ্ছা, ওটা পরে ফর্মুলা আমরা আসি। হ্যাঁ, দেন এরপর আসলো স্মল এক্স। স্মল এক্স মানে হচ্ছে কি? জে থেকে কে, জে কে। স্মল হচ্ছে জে কে, এটা হচ্ছে আমাদের স্মল এক্স। দেন এরপরে তোমাদের এখানে মাঝে আরেকটা বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, আমরা কি করব? দেখো, এটা টোটালটা হচ্ছে আমাদের প্রস্থ। ওকে, এটা হচ্ছে টোটাল একটা প্রস্থ। কার প্রস্থ? ড্যামের নিচের প্রস্থ। তো এই প্রস্থের অর্ধেক একটা বিন্দু পাওয়া যায়, কিন্তু এই প্রস্থের অর্ধেকে একটা বিন্দু পাওয়া যায়। এই প্রস্থের অর্ধেক কোথায় হবে? মোটামুটি এই জায়গায় হবে, তাই না? আচ্ছা, তো এই জায়গায় আমার বিন্দুটা ধরলাম আমার এম বিন্দু। এই জায়গায় বিন্দুটা কি ধরলাম? এম বিন্দু। তাহলে এই এম থেকে ই পর্যন্ত এই যে একটা দূরত্ব আবার আছে না এখানে, এম থেকে কে পর্যন্ত এই যে একটা দূরত্ব আছে, এই দূরত্বকে আবার বলা হয় তোমার বিকেন্দ্রিকতা, যেটাকে আমার ই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই দূরত্বটাকে আবার কি বলা হয়? ই বলা হয়ে থাকে। এন্ড এইখান থেকে এই পর্যন্ত আবার দূরত্ব কত বলতো?
এখান থেকে এই পর্যন্ত আমার দূরত্ব হচ্ছে তোমার b/2 b/2। তাহলে এখন ভাই কথা হচ্ছে আমি যদি ই এর মান বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? তার আগে আমি লিখে দিই, ই মানে হচ্ছে এম কে। ই মানে কি? ই মানে হচ্ছে এম থেকে কে পর্যন্ত এতটুকু দূরত্ব। হ্যাঁ, এই যে এতটুকু দূরত্ব। আচ্ছা, এবং এম কে কি বলা হয় এখানে? বিকেন্দ্রিকতা। হ্যাঁ, বিকেন্দ্রিকতা। এবং এটা একটা সূত্র আছে বা ফর্মুলা আছে। ওকে, এই ফর্মুলাটা কিরকম? আসলে ফর্মুলা বলা যায় না, এটা আসলে প্র্যাকটিক্যালি বোঝা যায়। যেমন দেখো আমার লাগবে কি এতটুকু দূরত্ব। ওকে, এতটুকু দূরত্ব লাগবে। তাহলে আমি এক কাজ করতে পারি না, যে এতটুকু হচ্ছে আমার ক্যাপিটাল এক্স, এতটুকু হচ্ছে এক্স। তাহলে ক্যাপিটাল এক্স আর এই দুটো যদি যোগ করি তাহলে আমার এতটুকু পাওয়া যাচ্ছে না? এতটুকু থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলে এটা পেয়ে যাবো না? এ থেকে একদম কে, এটা কে পর্যন্ত যদি আমি যোগ করে দেন b/2 অর্থাৎ এতটুকু বাদ দিই তাহলে আমি এটি পাবো না? হ্যাঁ ভাই, অর্থাৎ x প্লাস স্মল এক্স মাইনাস b/2 যদি আমি করি তাহলে কিন্তু আমি টোটালি এই ই এর মানটা পেয়ে যাচ্ছি। ওকে, এবং এখানে এটাকে আবার এভাবেও তোমরা দেখবা বইয়ে দেওয়া আছে যে ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স মানে হচ্ছে কি যে স্মল ডি মাইনাস b/2। তার মানে ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স এই দুইটাকে মিলে তোমার ডি ধরা হয়, স্মল ডি ধরা হয়ে থাকে। ওকে, স্মল ডি ধরা হয়ে থাকে। এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, হ্যাঁ, এই ট্রাপিজিয়ামের ভর কেন্দ্রের যে বিষয়টা আছে, হ্যাঁ, তো এখানে ট্রাপিজিয়ামের ভর কেন্দ্রটা মূলত ভূমি থেকে, ট্রাপিজিয়ামের ভর কেন্দ্রটা সবসময় থেকে হয় ভূমি থেকে এই উচ্চতার অর্ধেক হবে, এই উচ্চতা, ঠিক আছে, এই উচ্চতার অর্ধেক হবে, পানির উচ্চতার অর্ধেক হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা আছে কত? h/3, h/3, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এতটুকু হচ্ছে তোমার h/3। আচ্ছা, এরপর আর কিছু আছে, ক্যাপিটাল এক্স লিখছি, স্মল এক্স লিখছি, ই লিখছি, দেন আর কিছু বাকি আছে রে? হ্যাঁ, না, আর কিছু বাকি নাই। তাহলে এটা হচ্ছে মূলত ব্যাপারটা। ওকে, সো এটা ক্লিয়ার কিনা, সবার তোলা হয়েছে কিনা সেটা একটু আমাকে জানাও। সবার তোলা হয়েছে কিনা একটু কনফার্ম করো। তোলা হয়েছে কিনা কনফার্ম করো। ওমেগা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা ড্যাশ। হ্যাঁ, ওমেগা এন্ড ওমেগা ড্যাশ। তো আমি ওইটা আসলে এখানে নিয়ে আসতে চাচ্ছি না, ওইটা আমি নিয়ে আসবো, সময় মতো নিয়ে আসবো। ওমেগা হচ্ছে মূলত এখানে পানির আহ ওজন, এন্ড ওমেগা ড্যাশ হচ্ছে মূলত এখানে ড্যামের আহ ওজন। ওটা আমি পরে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে কোশ্চেন যেটা থাকতে পারে সবার, সেটা হচ্ছে কোন জায়গায় আবারও যে এম কে অর্থাৎ ই অর্থাৎ বিকেন্দ্রিকতার যে মানটা নির্ণয়, ঠিক আছে, এখানে যেহেতু একটু ছোট জিনিস, তো এটা আমি আরেকবার দেখ। হ্যাঁ, বিকেন্দ্রিকতা মানে কি? বিকেন্দ্রিকতা মানে হচ্ছে তোমার এখানে এই যে এবি এর মধ্যবিন্দু যেটা আছে, হ্যাঁ, মধ্যবিন্দু থেকে এই যে লব্ধি যেটা আছে, লব্ধি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা কি প্রস্থের মধ্যবিন্দু থেকে লব্ধির দূরত্ব বিন্দু, এতটুকু দূরত্বকে আমাদের বলা হয় থেকে বিকেন্দ্রিকতা। এটা কিভাবে বের করবো? দেখো, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, এখান থেকে এতটুকু হচ্ছে স্মল এক্স, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমি এই এ থেকে কে পর্যন্ত পাচ্ছি না? তাহলে এ থেকে কে পাচ্ছি আমি, এখান থেকে এই পর্যন্ত যোগ করলে এ থেকে কে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে যদি আমি এ এম বাদ দেই, মাইনাস এ এম যদি বাদ দিই তাহলে আমি ই পাচ্ছি না? হ্যাঁ ভাই, তাহলে একে মানে কি? একে মানে এখান থেকে এখানে, তার মানে ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স, ঠিক আছে। এরপর আসলে কি মাইনাস এ এম মানে কি? এতটুকু, এতটুকু মানে কি ভাই? b/2 এন্ড কি হয় যে তোমাদের বইয়ে দেখবা যে দেয়া আছে যে এই দুইটার যোগফল হচ্ছে স্মল ডি মাইনাস b/2, এইটা, ঠিক আছে। আচ্ছা, এই যে বিকেন্দ্রিক তোমাদের আবার একবার দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে বিষয় কিন্তু, হ্যাঁ, তো এটা কিন্তু মাথায় রাখতেই হবে তোমাদের। আচ্ছা, দেন এখানে আরেকটা তোমাদের নোট আমি লিখে দিই, ঠিক আছে, এই নোটটা একটু মাথায় রাখো। হ্যাঁ, কোথায় লিখে দিই এই নোটটা?
আচ্ছা এটা তুলে নাও। হ্যাঁ, তুলে নাও হলে আমাকে একটু জাস্ট ক্লিয়ার বলো তো। হ্যাঁ, ক্লিয়ার বা ওকে লিখে দাও, জাস্ট ছোট্ট একটা শব্দ লিখে দাও ওকে। এটা যে তোলা হয়ে থাকে, যে তোলা হয়ে থাকে, জাস্ট আমাকে একটু ওকে লিখে দাও। কুইকলি। হ্যাঁ, আমি এই পাশে মিশিয়ে দিয়ে একটু নোটটা লিখে দিই এখানে, যে নোটটা আছে। আচ্ছা, জিহাদ ওকে, সাইফুল ইসলাম ওকে, দি ওকে। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এখন আমি নোটটা লিখে দিই এখানে। হ্যাঁ, এই নোটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা নোট, যেটা আসলে আমার ম্যাথ প্র্যাকটিস করার সময় উপলব্ধি করতে অনেকটা সময় লাগছিল। ওকে, কারণ টোটাল ম্যাথ সবগুলো একটা জিনিস দিয়ে, হ্যাঁ, বা মনে করো তোমার এখানে বইয়ে মনে আছে 14টার মতো ম্যাথ, 13টা ম্যাথ বা 12টা ম্যাথ হচ্ছে প্লাসের সূত্র দিয়ে। হ্যাঁ, আর এই তেমনি 2টা সূত্র ম্যাথ আছে যেখানে আসলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই হয়েছে। সো এই মাইনাস জিনিসটা আমি এখানে নিয়ে আসার জন্য এই নোটটা। হ্যাঁ, এই নোটটা হচ্ছে কি, নাম্বার 1, ও সরি ওটা অন্য একটা নোট, এটা হচ্ছে আরেকটা নোট। সেটা হচ্ছে কি, এই না না ওইটাই সেম নোট, এটা হচ্ছে সেম নোট। ঠিক আছে, যদি ই এর মান পজিটিভ হয় তবে, এর মান যে পজিটিভ হয় তবে এতে চাপের তীব্রতা বেশি, এতে চাপের তীব্রতা বেশি হবে। ঠিক আছে, চাপের তীব্রতা বেশি হবে। আর চাপের তীব্রতা বেশি মানে কি, সেইখানে সর্বোচ্চ চাপ হবে, সেখানে আমার কি হবে, সর্বোচ্চ চাপ পাওয়া যাবে। দেন এরপর আসলো কি, যদি ই এর মান নেগেটিভ হয় তবে বিতে সর্বোচ্চ চাপ বা বিতে চাপের তীব্রতা বেশি হবে। এন্ড দেন মনে করো তোমরা 3 নম্বরের নোট লিখতে পারো যে বিন্দুতে চাপের তীব্রতা বেশি, যে বিন্দুতে চাপের তীব্রতা বেশি সেই বিন্দুতে তোমার কি হয়, এটা বলে এটাকে, জাস্ট আ মোমেন্ট, চাপ সর্বোচ্চ হয়। ওকে, সেই বিন্দুতে চাপটা কি হয়, সর্বোচ্চ হয়। আচ্ছা, আমি ব্যস্ততার জন্য এই ইউটিউবে আপলোড দেওয়া হয় না আমার। ঠিক আছে, ব্যস্ততার কারণে আমি ইউটিউবে আপলোড দিতে পারি না। তো এটা আশা করি তোলা হয়েছে, তখন এটা মিশিয়ে দিই আমি, বা তোমার একটু তুলে নাও। ঠিক আছে, তার মানে এই যে এ আর বি বিন্দু যেটা ছিল, এই দুটা বিন্দুর মাঝে কখন এতে চাপ বেশি হবে তার মানে এবং কখন বিতে চাপ বেশি হবে সেটা আমরা বুঝতে পারবো এই ই এর মান দেখে। ঠিক আছে, ই এর মানটা দেখে আমি সেটা বুঝতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, এরপর আছে আমাদের মধ্য তৃতীয়াংশ সূত্র। তো এই বিষয়টা আমি একটু দেখাই দিই তোমাদের, সেটার মাধ্যমে বোঝাই দিই। মধ্য তৃতীয়াংশ ব্যাপারটা কি, সেটা আমাদের ড্যাম ছিল, তাই না? সো ড্যামের দেখো কোথায় রে, মধ্য তৃতীয়াংশ সূত্রটা কি বলে সেটা আগে আমি একটু বলি। মূলত ড্যামের প্রস্থচ্ছেদ এমন হওয়া উচিত যাতে পানির যে পার্শ্বচাপ আছে অর্থাৎ পি এবং ড্যামের যে ওজন অর্থাৎ ডাব্লিউ, এই দুইটার লব্ধিটা বেজের মধ্য অংশ বরাবর ছেদ করে। বেজ কোনটা, এইটা। হ্যাঁ, এটার মধ্য অংশ বরাবর যাতে ছেদ করে। ওকে, আচ্ছা, তো তাহলে একটু দেখি, তারপর লাইনটা আগে বলি। এখানে মধ্য অংশ বলতে কোনটা বোঝায়, মধ্য অংশ বলতে বোঝায় যে আমার ড্যামের যে তলদেশ আছে, ঠিক আছে, ড্যামের তলদেশ, এই তলদেশটাকে যদি আমি 3টে অংশে ভাগ করি, ঠিক আছে, এই টোটালটাকে 3টে অংশে ভাগ করলাম, 1টা 2টা, এই যে এখানে একটা অংশ, এখানে একটা, এখানে একটা,
তিনটা সমান সমান অংশ যদি ভাগ করি, এই তিনটা সমান সমান অংশের মাঝে যে মাঝের অংশটা আছে এই অংশটাকে আসলে মধ্য তৃতীয়াংশ বলা হয়, মধ্য তৃতীয়াংশ বলা হয়, বেজের মধ্য তৃতীয়াংশ বলা হয়ে থাকে। বাট এটা কিন্তু আসলে মধ্য তৃতীয়াংশ সূত্র না, এটাকে জাস্ট মধ্য তৃতীয়াংশ বলা হয়ে থাকে। এরপর কি, এই যে লব্ধি বলটা আমি বললাম, ঠিক আছে, এখানে তোমার এইখানে ঠিক আছে, এখানে আমাদের এই দিক দিয়ে যাইতো পি, এই দিক দিয়ে আসতো ডাব্লিউ, এন্ড এদের লব্ধিটা কোন দিক দিয়ে যায়, লব্ধিটা আমার এই দিক দিয়ে যায়, তাই না, লব্ধিটা আর। তো এই যে লব্ধিটা, এই লব্ধিটা যদি আমার এই মধ্য অংশের ভিতর দিয়ে যায়, এই লব্ধিটা যদি আমার এই মধ্য অংশের ভিতর দিয়ে, দেখো যাইছে কিনা, গেছে কিনা, হবে গেছে। তাহলে যখন এই লব্ধিটা এই মধ্য অংশের ভিতর দিয়ে যাবে তখন এই ড্যামটা, ঠিক আছে, এই ড্যামটা মূলত আমার একটা পারফেক্ট ড্যাম হবে, একটা পারফেক্ট ড্যাম হবে। এবং ড্যামটা কি হবে তোমার, ড্যামটা তখন অসম বসন দূরীভূত হবে, ড্যামটাতে অসম বসন থাকবে না। অর্থাৎ এটা কি, তেমনি কখনো মনে করো এই অংশটা বেশি বসতেছে, এই অংশটা একটু কম বসতেছে, ঠিক আছে, এরকম যে হয়, এই অংশ বেশি এই অংশ কম বসতেছে মাটির নিচে, হ্যাঁ, তো ওইটা থাকবে না বা ওইটা দূর হবে যদি এই যে লব্ধিটা এই মধ্য অংশ বরাবর যায়। এরপর আর কি হবে, এরপর আর হবে যে বেসটা টানবিহীন হবে, এই বেস যেটা আছে, এই যে বেসটা, এটা টানবিহীন হবে, ঠিক আছে, টানবিহীন হবে। দেন এরপর আসলে কি, ড্যামটা উল্টিয়ে পড়বে না, তার মানে এটা কি এরকম ভাবে উল্টে যে পড়বে, ঠিক আছে, এখানে মনে করো আটকে ভাবে উল্টে যাবে, এরকম উল্টাবে না। ওকে, কখন, যখন মূলত এই লব্ধিটা এই মধ্য তৃতীয় অংশ দিয়ে চলে যাবে। ওকে, এটাকে আমাদের বলা হয়েছে মধ্য তৃতীয়াংশের সূত্রটা। ওকে, এটাই হচ্ছে তোমাদের মধ্য তৃতীয়াংশের সূত্র। তোমরা দেখবা যে এটা ড্যামের ক্ষেত্রে গেল, এরপর রিটেনিং ওয়ালের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম একটা আসবে যে মধ্য তৃতীয়াংশ সূত্র লেখো। তো ঠিক সেম এই যে কথা এখানে লিখবা, ঠিক সেম কথাই তোমরা ওই রিটেনিং ওয়ালের ক্ষেত্রেও লিখবা। জাস্ট কি করবা, যে ড্যামের জায়গায় তোমরা রিটেনিং ওয়াল কথাটা লিখে দিবা। এবং এখানে পি তে আমরা কি জানি যে পানির পার্শ্বচাপ, ওখানে জাস্ট কি হবে, পি মানে হবে ব্যাকফিলের পার্শ্বচাপ। ওকে, ব্যাকফিলের পার্শ্বচাপ, তো ব্যাকফিল হিসেবে আমরা পরে যাই, ঠিক আছে, পরে অধ্যায় তো পরে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের মেইন, হ্যাঁ, মেইন হচ্ছে আমাদের মেইন জিনিস, হচ্ছে ড্যামের স্থায়িত্বতার শর্ত ও সূত্রাদি। ক্লাস হলে তো বিতে চাপ বেশি হবে। ও হো 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 হো, আমি উল্টা উল্টি লিখে দিছি রে, নেগেটিভ পজিটিভ, দেখি একটু আমার ঠিক আছে কিনা একটু। লিখছি এর মান নেগেটিভ হলে বি এর তুলনায় এর চাপের তীব্রতা বেশি। হ্যাঁ, নেগেটিভ হলে এর চাপের তীব্রতা বেশি। আচ্ছা, ঠিক আছে রে, ধন্যবাদ আদি, নয়তো একটু পরে ঝামেলা হয়ে যেত। ওকে, এন্ড এখন এই অবস্থায় যারা আবার লাইভ ক্লাসটা দেখবে না, পরে যে রেকর্ড করে দেখবে, তখন কিন্তু কি হবে, এই যে গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি দিলাম, এই তথ্যটা ম্যাক্সিমামের সম্ভাবনা থাকবে ভুল করে বা ভুলে যাওয়ার। ঠিক আছে, তোমরা তো কোর্সে আসো, তোমরা অনেকে দেখতে পাবা এটা। ওকে, অনেকে দেখবা যে এটা হয়তোবা এই কোশ্চেনটাই ঠিক করবে আবারও। আচ্ছা, এখন যে বিষয়টা আসলো, আমি বললাম যে এখানে আমার মাঝের অংশ দিয়ে গেলে এটা কি হয়, তোমার টান কি হয়, টান পীড়ন, এখানে টান পীড়ন থাকবে না। ঠিক আছে, এখানে কি কি থাকবে না, একটা হচ্ছে টান পীড়ন থাকে না, টান পীড়ন বিহীন হয় বা টান পীড়ন থাকে না। এরপর কি বললাম, যেখানে অসম বসন থাকবে না, অসম বসন থাকবে না। দেন এরপর কি ছিল, উল্টিয়ে যাবে না, উল্টিয়ে যাবে না। তাহলে এখন মূলত এই যে এই ড্যামটা আসলে স্থায়িত্ব হবে কিনা তা ডিপেন্ড করে এই বিষয়গুলোর উপর। ঠিক আছে, এই বিষয়গুলোর উপর। তাহলে আমার এগুলো পরীক্ষা করে দেখতে হবে যে আসলে এই ড্যামটার ক্ষেত্রে আমার এই বিষয়গুলো ঠিক আছে কিনা। ওকে, এই বিষয়গুলো ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমি এটা মিশিয়ে দিই, আসলে সিরিয়াল ওয়াইজ করলে আরো ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, এখন যে বিষয়টা বললাম যে আমার এটা হলো এখন ড্যামের স্থায়িত্বের সূত্র, যে তারপর আমরা ম্যাথ পাই। ঠিক আছে, তাহলে আমাদের এবার কি আসলো, যে ড্যামের স্থায়িত্বতা শর্ত ও সূত্রাদি। আচ্ছা, শর্ত, এখানে শর্ত কয়েকটা শর্ত আছে। হ্যাঁ, তো আমরা এখানে লিখি, প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে টান পীড়ন থাকবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তোমার
উল্টিয়ে যাওয়ার প্রবণতা মুক্ত হবে, ঠিক আছে, উল্টিয়ে যাবে না বা উল্টিয়ে যাবে না। দেন প্রশ্ন পিছলিয়ে যাবে না, হ্যাঁ, পিছলিয়ে যাবে না। এগুলো হচ্ছে মূলত কি তোমার। দেন এরপর আসলো কি, অসমবসন হবে না, অসমবসন হবে না। বসন মানে কি, বসে যাওয়া, হ্যাঁ, অসমবসন হবে না। এই কয়েকটা বিষয়। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমার একটা ড্যামে এই বিষয়গুলো হয়েছে কিনা, ঠিক আছে, হয়েছে কিনা। এটা তোমাকে বলে যে ড্যামটা যদি স্থায়িত্বশীল হয় কিনা বা এই ড্যামটার স্থায়িত্বশীলতার শর্তগুলো নিরীক্ষা করো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইগুলো নিরীক্ষা করতে হবে। এবং নিরীক্ষার জন্য কি করতে হবে, এইটার জন্য একটা মনে করো তোমার নিরীক্ষা পদ্ধতি আছে, এটার জন্য একটা নিরীক্ষা পদ্ধতি, এটার জন্য একটা নিরীক্ষা পদ্ধতি, এটার জন্য একটা নিরীক্ষা পদ্ধতি আছে। যদিও 1 নাম্বার আর 4 নাম্বার যেটা আছে এই দুটার সেম সূত্র সেম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত কি করব, এই টান পীড়ন যেটা আছে, ঠিক আছে, তার মানে স্থায়িত্বের শর্তগুলো এখন আমরা নিরীক্ষা করব। প্রথম আছে আমাদের টান পীড়ন নিরীক্ষা। তো টান পীড়ন নিরীক্ষাটা আমি এই দিয়ে করব। তো প্রথমেই যেটা আছে আমাদের টান পীড়ন নিরীক্ষা। আচ্ছা, তো টান পীড়ন নিরীক্ষার ক্ষেত্রে তোমার যে কি বলে শর্তটা, সেই শর্তটা হচ্ছে যে আমার সর্বোচ্চ ভারবহন ক্ষমতা যেটা আছে, ক্ষমতাকে মূলত আমার কি বলে সর্বোচ্চ চাপ অপেক্ষা বেশি হইতে হবে, সর্বোচ্চ চাপ অপেক্ষা বেশি হইতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ ভারবহন ক্ষমতাটা সর্বোচ্চ চাপ হতে বেশি হতে হবে, সর্বোচ্চ চাপ হতে বেশি হতে হবে। এরকম হলে, ঠিক আছে, এরকম হলে ড্যামটি টান পীড়নে কি আছে, নিরাপদ হবে, টান পীড়নে নিরাপদ হবে, টান পীড়নে নিরাপদ হবে, ঠিক আছে কি। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের মেইনলি শর্ত যে টান পীড়ন নিরীক্ষাটা আমার এইভাবে করতে হবে। এখন কথা হচ্ছে ভাই এই সর্বোচ্চ ভারবহন ক্ষমতা ফির কোথায় পাবো বা কিভাবে বের করবো, প্রশ্ন সর্বোচ্চ চাপ কিভাবে বের করবো, এটা তো বের করতে হবে, নয়তো আমি কিভাবে কম্পেয়ার করব, ঠিক আছে না। তো এখানে দেখো প্রথম যে নোটটা একটু মাথায় রাখো, এখন নোট দিব আমি। ওকে, এই নোটগুলো কিন্তু আসলে এই সবগুলোকে ডিফাইন করবে ভালোভাবে তোমাদের, হ্যাঁ। তো একটু মনোযোগ দিয়ে দেখবা। তো এখানে প্রথমত হচ্ছে যে তোমাদের সর্বোচ্চ ভারবহন ক্ষমতা দেয়া থাকবে, প্রশ্নেই দেওয়া থাকবে। প্রশ্ন সর্বোচ্চ চাপের ব্যাপারটা যদি বলি, ঠিক আছে, তো সর্বোচ্চ চাপ নির্ণয়ের ফর্মুলা আছে, ঠিক আছে, সর্বোচ্চ চাপ বা সর্বোচ্চ চাপ বলো বা সর্বনিম্ন চাপ যেটাই বল না কেন, চাপ নির্ণয়ের এখানে তোমার ফর্মুলা থাকবে। চাপ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এফ এ অথবা এফ বি, এফ এ অথবা এফ বি যেটাই হবে, এটার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ বাই কি আছে রে, ডাব্লিউ বাই বি 1 প্লাস মাইনাস 6 ই বাই বি, ঠিক আছে কি, হ্যাঁ এইটা। এখন কথা হচ্ছে প্লাস কখন হবে মাইনাস কখন হবে, ঠিক আছে। প্লাস হবে যখন মূলত সর্বোচ্চ হবে, ঠিক আছে, সর্বোচ্চ চাপ যখন হবে তখন হবে কি, এখানে কি হবে, প্লাস হবে। এবং সর্বনিম্ন যখন চাপ হবে, সর্বনিম্ন চাপ হলে এখানে হবে কি, মাইনাস। ওকে, এখন সর্বোচ্চ চাপ সর্বনিম্ন চাপ কিভাবে আমরা জানি, যে কোন বিন্দুতে সর্বোচ্চ চাপ হয়, এখানে এ বিন্দু এবং বি বিন্দু দুইটার মাঝে কোন বিন্দুতে সর্বোচ্চ চাপ হয় এবং সর্বনিম্ন চাপ হয়, আমরা দেখবো যে ই এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ। ই এর মান যদি পজিটিভ হয় তাহলে বি হচ্ছে সর্বোচ্চ, আর যদি নেগেটিভ হয় তাহলে এতে সর্বোচ্চ, সেটা আমি একটু আগেই নোটে লিখে দিছিলাম। ওকে, আচ্ছা, দেন এরপর কি হলো, এরপরে তোমার এই যে এফ এ এফ বি এগুলো নির্ণয়ের ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি এইটাই। ওকে, সেটা তো লেখার দরকার হচ্ছে না, এফ এ বি এটাই। তো এটা গেল আমাদের টান পীড়ন নিরীক্ষার ক্ষেত্রে। এরপর আসলে আমাদের উল্টিয়ে যাওয়ার প্রবণতা, ঠিক আছে, বা উল্টানোর ক্ষেত্রে, হ্যাঁ, উল্টানো কি লেখা আছে রে, উল্টানো নিরীক্ষা, হ্যাঁ, উল্টানো নিরীক্ষা। তো আমরা এখন তাড়াতাড়ি যাবো, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। উল্টানো নিরীক্ষার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে আমার নিরাপদ সহগ যেটা আছে এটার মানটা আমার 2 এর চেয়ে বেশি হইতে হবে, নিরাপদ সহগের মান 2 এর চেয়ে বেশি হইতে হবে, তাহলে মূলত এটা উল্টানোর ক্ষেত্রে নিরাপদ হবে। আচ্ছা,
তো এখন এখানে এখানে এই নিরাপদ সহগ নির্ণয়ের ফর্মুলা আছে। নিরাপদ সহগ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি তোমার, ফর্মুলা হচ্ছে তোমার এখানে ডাব্লিউ বি মাইনাস এক্স, ডাব্লিউ বি মাইনাস এক্স পি ইন্টু এইচ বাই সি, পি ইন্টু এইচ বাই সি, এটা হচ্ছে নিরাপদ সহগ নির্ণয়ের ফর্মুলা। তো আমরা এটা ফর্মুলা ইউজ করে আমরা নিরাপদ সহগের মান বের করতে পারবো। দেন দেখবো এই মানটা যদি আমার 2 এর চেয়ে বড় হয় তাহলে আমার এটা কি আছে, ঠিক আছে, আর যদি ছোট হয় তাহলে আমাদের এটা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই প্রশ্ন আমাদের কি 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে কি পিছলানো পরীক্ষা। পিছলানো পরীক্ষা এটাও ঠিক সেম, ঠিক আছে, এটার মতোই। সেটা হচ্ছে কি এখানে নিরাপদ যেটা সহগ আছে, ঠিক আছে, নিরাপদ সহগের মানটা আমার কি হবে 1.5 অপেক্ষা বড় হইবে। যদি বড় হয় তাহলে মূলত এটা পিছলানো পরীক্ষায় তার মানে পিছলিয়ে যাবে না, আর যদি কি হয়, যদি ছোট হয় তার মানে এটা পিছলে যাইতে পারে। ওকে, দেন এরপর আসলে কি এখানে মূলত নিরাপদ সহগ নির্ণয়ের ফর্মুলা আছে আলাদা। নিরাপদ সহগ ইকুয়াল হচ্ছে কি আমাদের মিউ ডাব্লিউ বাই পি, মিউ ডাব্লিউ বাই পি, ঠিক আছে, দেখি মিউ ডাব্লিউ বাই পি, হ্যাঁ ঠিক আছে। এখানে মিউটা কি, মিউটা হচ্ছে এখানে ঘর্ষণ সহগ, ঠিক আছে, মিউ হচ্ছে এখানে ঘর্ষণ সহগ, মিউ হচ্ছে এখানে তোমার ঘর্ষণ সহগ, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো এগুলো তোমাদের এখানে। এরপর 4 নম্বর বিষয়টা যেটা আছে, ঠিক আছে, অসম বসন পরীক্ষা, অসম বসন নিরীক্ষা, হ্যাঁ, বা পরীক্ষা যেটাই হোক, অসম বসন নিরীক্ষা। তো এটা হচ্ছে কি যদি, ঠিক আছে, যদি এটা টান পীড়ন নিরীক্ষা পাশ করে তাহলে এটা অসম বসন নিরীক্ষা পাশ করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে টান পীড়ন নিরীক্ষা তুমি ঠিক যেভাবে কাজ করবা অসম বসন নিরীক্ষা ঠিক সেম ভাবে কাজ করতে হবে। তার মানে তুমি একটা ম্যাথে টান পীড়ন নিরীক্ষা দেখতেছো যে এটা নিরাপদ, তাহলে তুমি সরাসরি বলবা যেহেতু টান পীড়ন নিরীক্ষা এটা নিরাপদ, তার মানে এটা অসম বসন পরীক্ষাও এটা নিরাপদ, ঠিক আছে, এভাবে লিখে দিলেও এনাফ। আচ্ছা, তাহলে এইটা আশা করি ক্লিয়ার। ওকে, স্যার একটু ক্লিয়ার কিনা জাস্ট একটু আমাকে কনফার্ম করো। ওকে লেখো, হ্যাঁ ওকে লিখে দাও। দেন এখন আমরা সরাসরি ম্যাথের দিকে চলে যাব। এখন আমরা ম্যাথের দিকে চলে যাব। উল্টানোর ক্ষেত্রে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স কোথায় রে, ওইটা সামনে দেখি একটু। উল্টানোর ক্ষেত্রে কি আছে এখানে, বি মাইনাস এক্স, জাস্ট আ মোমেন্ট, হ্যাঁ এখানে মূলত এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, বি মাইনাস ক্যাপিটাল এক্স। ওকে ওকে ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এটা আমরা মিশিয়ে দিই। এখন আমরা সূত্রগুলো একটু সাজাল গোছাল অবস্থায় লিখে দিব, ওইভাবে একটু তুলে নাও। হ্যাঁ, তো প্রয়োজনীয় সূত্রাদি নাম্বার 1 হচ্ছে ওই একটু আগে যে সূত্রগুলো পড়লাম, ঠিক আছে, এই সবগুলো সূত্র লাগবে, ঠিক আছে। তার মানে ওটা কি সূত্রগুলো, ওগুলো হচ্ছে মূলত আমার স্থিতিশীলতার সূত্রগুলো, স্থিতিশীলতার সূত্রগুলো, এটা হচ্ছে আমাদের মেইনলি সূত্র। দেন এরপর দ্বিতীয়ত হচ্ছে সাইড সূত্র, যেগুলো মাথায় রাখতে হবে, সাইড সূত্র। হ্যাঁ, তার মানে এইগুলো অ্যাপ্লাই করার জন্য আমার যে সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের সাইড সূত্র। আচ্ছা, সাইড সূত্রগুলো কি কি আছে, প্রথমে আমরা দেখছি যে এফ এ বা এফ বি, তাই না, এফ এ বা এফ বি এর মান বের করছিলাম। তো এটা নির্ণয়ের ফর্মুলা কি ছিল, এটা নির্ণয়ের ফর্মুলা ছিল আমার ডাব্লিউ বাই বি 1 প্লাস মাইনাস 6e বাই বি, 6e বাই বি, তাই না। আচ্ছা, এটা গেল। দেন এরপর আসলো ক্যাপিটাল এক্স নির্ণয়ের আবার ফর্মুলা আছে। ক্যাপিটাল এক্স নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে কি রে, ও সরি প্লাস। দেন তারপর আসলো 3 ইন্টু এ প্লাস বি। দেন এরপর আসলো স্মল এক্স এর মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি যে পি এইচ বাই 3w, পি এইচ বাই 3w। এরপর কি আছে যে তোমার পি নির্ণয়ের ফর্মুলা আছে, পি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ওমেগা এইচ স্কোয়ার বাই 2। তার মানে ওই যে আমরা এতে পড়ি নাই কি বলে হাইড্রোলিক্সে পড়ছি যে সূত্রটা, ওইটা। হ্যাঁ, এখানে ওমেগা মানে কি, এখানে একটু লিখে দিই। ওমেগা মানে হচ্ছে কিন্তু তোমার পানির একক ওজন, পানির একক ওজন,
অর্থাৎ ওই যে আমরা 1000 পড়ছি, ঠিক আছে, 1000 কেজি পার মিটার কিউব, দেন তারপর তোমার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, দেন প্রশ্ন আমাদের 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, দেন আরো 2-3টা ছিল, ঠিক আছে। তো ওইগুলো কিন্তু আমাদের এখানে ওমেগা। দেন এরপর কি আছে তোমার ডাব্লিউ। ডাব্লিউ নির্ণয়ের ফর্মুলা কি আছে? ডাব্লিউ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে তোমার কি আছে রে, a প্লাস বি বাই টু, a প্লাস বি বাই টু ইন্টু ওমেগা ড্যাশ এইচ, ওমেগা ড্যাশ এইচ। আচ্ছা, এখানে আবার ওমেগা ড্যাশটা কি? ওমেগা ড্যাশ মূলত ড্যামের একক ওজন বা কংক্রিটের একক ওজন লেখা যায়, হ্যাঁ, কংক্রিটের একক ওজন। এবং এটার মান সাধারণত এরকম হয়ে থাকে যে 2400 কাছাকাছি, হ্যাঁ। যদি দেয়া থাকলেও থাকবে, দিয়ে দিবা, আর যদি দেয়া না থাকে তাহলে 2400 ধরে কাজ করবা, ওকে। তারপরে কি আছে, দেন আমরা দেখছিলাম ই এর মান। ই এর মান নির্ণয়ের ফর্মুলা কি ছিল? এর মান নির্ণয়ের ফর্মুলা ছিল তোমার x প্লাস এক্স মাইনাস বি বাই টু, অথবা আমরা কি বলছিলাম যে ডি মাইনাস বি বাই টু, যেখানে ডিটা কি, ডি মানে আমি বলছিলাম যেখানে এক্স প্লাস এক্স, ঠিক আছে, এইটা অথবা এইটা। আচ্ছা, এরপর কি আছে, এরপর আছে তোমার যদি, ঠিক আছে, এরপর যদি বেজের প্রস্থ, তার মানে এই যে বি যেটা আছে, ঠিক আছে, বি এর মান যদি না দেওয়া থাকে তখন বি এর মান বের করতে বলে, ঠিক আছে, বা বি এর মান বের করতে হয় যদি বেজের প্রস্থ দেয়া না থাকে, তবে প্রস্থ নির্ণয়ের জন্য প্রস্থ বি নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তুলে নাও, হ্যাঁ। ফর্মুলাটা হচ্ছে কি, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল ওমেগা এইচ কিউব বাই ওমেগা ড্যাশ এইচ, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আর কিছু আছে? এটা হচ্ছে নোটটা আমি ম্যাথ করা শুরু করবো। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, হ্যাঁ। এটা তোলা হয়েছে কিনা একটু ওকে লেখো। তোলা হয়েছে কিনা কনফার্ম করো আমাকে। দেন এখন আমি তোমাদের ম্যাথ দেখবো, কনফার্ম করো, ওকে লিখে দাও, হ্যাঁ, ওকে লেখো। এখন ম্যাথ তুলবো এখানে আমি একটা। আচ্ছা, আমাদের জন্য 1 নাম্বার ম্যাথটা মূলত 12 সালে আসছিল, 14, 15, 16, 17, 21 সালে আসছিল, ঠিক আছে। 12 থেকে দেন 12, 14, 15, 16, 17, দেন 21 সালে আসছিল এই ম্যাথটা, তার মানে অনেকবার বোর্ডে আসছিল, হ্যাঁ। এই ম্যাথটা আমরা করতেছি, এই টাইপের ম্যাথ সবচেয়ে বেশি আছে এখানে। আচ্ছা, কি বলছে আমি একটু তুলি ম্যাথটা। তোমাদের টেকনিক্যাল বইয়ের 7 নাম্বার এন্ড হকের বইয়ে একটু মিলিয়ে নাও। দেখো, পানির পার্শ্ব খাড়া একটি ট্রাপিজয়েডাল আকৃতির ড্যামের উপরের চওড়া 1.5 মিটার ও তলার প্রস্থ 7 মিটার, ঠিক আছে। যাদের বইয়ে পেয়ে গেছো এটা, তারা একটু ভালোভাবে রিভাইজ দাও এটা, হ্যাঁ, একটু রিভাইজ দাও, কয়েকবার পড়ো, 2 থেকে 3 বার পড়ো। ড্যামটির উচ্চতা
ড্যামটির উচ্চতা দেয়া আছে তোমার 10 মিটার, 10 মিটার, এবং উজান পাশে পানির গভীরতা 9 মিটার। আচ্ছা, মেশিনারির ওজন দেয়া আছে 2050, এদিকে রেখে 2050 কেজি পার মিটার কিউব, 2050 কেজি পার মিটার কিউব। মাটির ভারবহন ক্ষমতা, এই যে দেখছো মাটির ভারবহন ক্ষমতা দেয়া থাকবে, মাটির ভারবহন ক্ষমতা 16,000 কেজি পার বর্গমিটার। মাটি ও মেশনারির ঘর্ষণ সহগ, মাটি ও মেশনারির .55 হলে, ঠিক আছে, হলে ড্যামটি কয়েকবার পর কিন্তু, হ্যাঁ বলছি কিন্তু আমি, ড্যামটি স্থায়িত্বশীল কি না নির্ণয় করো, স্থায়িত্বশীল কি না নিরীক্ষা করো, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, সেটা আমাদের সলিউশন করতে হবে। আচ্ছা, হক এ নতুন বই এ 7.8, আর হকের আগের বই আছে 10 নাম্বার। গুড। জিহাদ বলতেছো ম্যাথ তোলার দরকার নাই না, সময় লস হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে সময় লস হয় তার মানে হয়তো বা ক্লিয়ার আছে এগুলো। হ্যাঁ, ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। বই না থাকলে বুঝতে সময় লস হচ্ছে নাকি লাভজনক হচ্ছে সময়টা। আচ্ছা, এখন মূলত আমরা এটা সলিউশন করব। আচ্ছা, তো প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই অনুপাতে চিত্র আগে অঙ্কন করবো আমরা। এই অনুপাতে প্রথমত চিত্র অঙ্কন করবো। তো কি বলছে, পানির পার্শ্ব খাড়া একটা ট্রাপিজিয়াম আকৃতির ড্যাম আছে। তো প্রথমত বলছে ট্রাপিজিয়াম আকৃতির ড্যাম। তো আমরা প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতির একটা ড্যাম অঙ্কন করে ফেলি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম আকৃতির ড্যাম। ওকে, অঙ্কন করে ফেললাম। যা কি বলছে, উপরের চওড়াটা 1.5 মিটার। উপরের চওড়া কোনটা? এইটা। তাহলে এর মান হচ্ছে 1.5 মিটার। এরপর আসলে কি, তলার প্রস্থটা হচ্ছে 7 মিটার। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বি হচ্ছে তোমার 7 মিটার। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, তো এরপর কি হচ্ছে, ড্যামটার উচ্চতা আছে 10 মিটার। তার মানে উচ্চতা আমরা এখানে কিন্তু লিখছিলাম। তার মানে এটা হচ্ছে আমার এইচ ইকুয়াল 10 মিটার। আচ্ছা, এরপর কি বলছে, উজান পাশে পানির গভীরতা আছে 9 মিটার। তার মানে 1 মিটার এখানে গ্যাপ দিয়ে এই পর্যন্ত আছে কি তোমার পানি আছে। তো তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ, উচ্চতা কত? 9 মিটার। আচ্ছা, দেন এরপর কি বলছে, মেশনারি ওজন দেয়া আছে এত কেজি পার মিটার কিউব, ভারবহন ক্ষমতা দেয়া আছে, দেন ঘর্ষণ সহগ দেয়া আছে। এখন বলছে ড্যামটা স্থায়িত্বশীল কিনা নিরীক্ষা করো। আচ্ছা, স্থায়িত্বশীল কিনা এটা নিরীক্ষা করতে গেলে আমার কয়টা বিষয় আছে? 3টা বা 4টা বিষয় আছে। আচ্ছা, বা 4টা বিষয় আছে। প্রথম হচ্ছে মূলত আমাদের, ঠিক আছে, আচ্ছা, প্রথম যে বিষয়টা আছে, প্রথম বিষয়টা হচ্ছে কি তোমাদের যে টান পীড়ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। দেন দ্বিতীয় পরীক্ষা করতে হবে তোমার উল্টানো নিরীক্ষাটা। দেন তৃতীয় নিরীক্ষা করতে হবে পিছলানো নিরীক্ষা। এন্ড চতুর্থ হচ্ছে অসমবর্ষণ নিরীক্ষা। তো চতুর্থ আমাদের প্রথমটার ক্ষেত্রেই হয়ে যায়। তো আমরা 3টা করব, ঠিক আছে। তো তাহলে প্রথমে যেটা আসতেছে আমাদের টান পীড়ন নিরীক্ষা। আচ্ছা, এখন ভাই কথা হচ্ছে, এই যে টান পীড়ন নিরীক্ষা বা দেন তারপরে তোমার কি আছে যে অসমবর্ষণ নিরীক্ষা বা তোমার পিছলানো উল্টানো, এই সবগুলোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় আসে, ঠিক আছে, বা যে যে টার্ম গুলো আসে সেগুলো কি কি, যেমন এইচ আসে, এক্স আসে, পি আসে, ডাব্লিউ আসে, দেন স্মল এক্স, দেন বি, এগুলো আসে না? হ্যাঁ ভাই, তাহলে প্রথম কাজ হবে আমাদের এই যে যে সকল টার্ম আমাদের লাগে এই স্থায়িত্বশীল কি না এটা পরীক্ষা করার জন্য, যে সকল টার্ম লাগে আমরা আগে সেই সকল টার্ম বের করে ফেলি, ঠিক আছে। তাহলে সলিউশন করি আগে। তাহলে সলিউশনের ক্ষেত্রে কি কি আগে আছে দেখি আমরা। এ আছে 1.5 মিটার, দেন তারপর আসলে বি আছে 7 মিটার। এরপরে তোমার কি আছে, স্মল ক্যাপিটাল এইচ আছে 10 মিটার।
এরপর স্মল এইচ আছে 9 মিটার। আচ্ছা, দেন এরপরে আমাদের এই জায়গায় কি থাকে বলো তো, এদিক দিয়ে পি কাজ করে আর এদিক দিয়ে কাজ করে আমার ডাব্লিউ, আর এদিক দিয়ে কাজ করে আমার আর, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে এই পর্যন্ত হয় তোমার মনে করো কি মোটামুটি এইটুকু হয় ই, ঠিক আছে। এটা এ, এই বিন্দুটাকে বলা হয় জে, এটাকে ধরা হয় কে, এটাকে ধরা হয় এম বিন্দু, তাই না? আচ্ছা, তোমরা ওইটা দিয়ে শিখছো তো, ওইটাই মাথায় রেখে যাচ্ছে জি। আর এইখান থেকে এতটুকু দূরত্ব কত? আচ্ছা দেখা যাচ্ছে না, আমি এটা করলাম না একটু, হ্যাঁ। এখান থেকে এতটুকু আবার দূরত্ব কত আছে তোমার? এটা হচ্ছে ভাই h/3। আচ্ছা, আর এখান থেকে এগুলো দূরত্ব কত? এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এটুকু হচ্ছে স্মল এক্স। ওকে, তো তাহলে আমাদের এরপর কি কি লাগতেছে? এরপর লাগতেছে আমাদের পি এর মান, ডাব্লিউ এর মান, এগুলোর মানও তো আমরা জানি না, তো পি এর মানটা বের করি। তো পি এর মান কি আছে আমাদের? ওমেগা এইচ স্কোয়ার বাই 2। আচ্ছা, ওমেগার মান কত? এখানে সাইডে লিখবো যে ওমেগা হচ্ছে ভাই 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, কথা হচ্ছে আমি 1000 নিলাম কেন? সেটা কারণ হচ্ছে ভাই সিম্পল, দেখো এখানে কি কেজি আর মিটার কিউব, তো তোমরা দেখো সবগুলো এখানে দেখো কেজি মিটারে, কেজি মিটার, তার মানে সবগুলো একক তোমার দেয়া আছে কেজি আর মিটারে। তাহলে তুমি কি এটাকে গ্রাম সেন্টিমিটার নিবা বা কিলো নিউটন মিটার নিবা? অবশ্যই না, যেহেতু কেজি আছে এবং মিটারে আছে, এই কারণে আমরা কেজি মিটারেই নিলাম, এবং কেজি মিটারে এটা মান হয় সবসময় 1000। আচ্ছা, তাহলে একটু মানটা বসাই দিই, 1000 ইন্টু এইচ, এইচ এর মান কত? 9 এর উপর স্কোয়ার বাই 2। সেখানে ক্যালকুলেশন করলে আমার পি এর মানটা চলে আসবে। আচ্ছা, পি এর মানটা কত চলে আসে একটু জাস্ট আমি দেখি, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে কি আছে আমাদের মানটা কত আসে রে? 40,500, 40,500, 40,500 কেজি। তাহলে এটা হচ্ছে আমাদেরকে পি এর মান, ঠিক আছে। এটা হচ্ছে কার মান? পি এর মান পেলাম আমি এটা। দেন এরপর কি আসলো আমাদের? ডাব্লিউ এর মানও তো লাগবে। আচ্ছা, ডাব্লিউ এর মান বের করি। ডাব্লিউ এর মান কি আসলো? ডাব্লিউ এর মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমাদের এটা, যে কি কোথায় রে সূত্রের খাতা? আচ্ছা, ডাব্লিউ এর মান নির্ণয়ের ফর্মুলা আছে আমাদের এখানে a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 ইন্টু ওমেগা ড্যাশ এইচ। আচ্ছা, এখানে মানগুলো একটু বসাই দিই, হ্যাঁ। আচ্ছা, এ এর মান কত? এর মান হচ্ছে ভাই 1.5। আচ্ছা, প্লাস বি এর মান 7/2 ইন্টু ওমেগা, ওমেগা ড্যাশের মান দেয়া আছে কি? দেখি তো ওমেগা ড্যাশের মান দেয়া আছে কিনা। হ্যাঁ, মেশিনের ওজন দেয়া আছে, দেখো 2050। তাহলে ওমেগা ড্যাশের মান হচ্ছে 2050 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তাহলে এখন একটু মানটা বসাই দিই, ইন্টু এখানে কি আছে 2050 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 10, তাহলে দিয়ে দিলাম। তাহলে এখন ক্যালকুলেশন করলে আমার ডাব্লিউ এর মানটা বের হয়ে আসবে, এবং ডাব্লিউ এর মান আসে কত? আচ্ছা, ডাব্লিউ এর মান এখানে আসে তোমার 87,125, 87,125 কেজি। তাহলে ডাব্লিউ এর মানও পেয়ে গেলাম। দেন এরপর কি আছে? এরপর ভাই তোমার এই ক্যাপিটাল এক্স স্মল এক্স এগুলোর মান তো বের করা হয়নি, তাহলে এগুলো একটু বের করে ফেলি, হ্যাঁ। তাহলে এখন আমরা ক্যাপিটাল এক্স বের করি। এটা ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই 3 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে কি? হ্যাঁ। দেন এখন এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 1.5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.5 ইন্টু বি হচ্ছে 7 প্লাস বি, বি এর মান কত? 7 স্কোয়ার। দেন 3 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 1.5 প্লাস 7। তো এখন ক্যালকুলেশন করলে এখানে তোমার এক্স এর মান চলে আসবে, ক্যাপিটাল এক্স এর মান কত আসে? 2.42 মিটার, ঠিক আছে। বই যদি ভুল হয় আমার কিন্তু দোষ নেই, হ্যাঁ, এটা মাথায় রাখবা। আমার ভুল ধরতে যাই না, আবার বইয়ের ভুল ধরলে ধরবা। এটার ফর্মুলা কি আছে? এটার ফর্মুলা হচ্ছে পি এইচ বাই 3W, পিএইচ বাই 3W, তাই না? পিএইচ বাই 3W। আচ্ছা, পি এর মান কত? পি এর মান আমরা পাইছি কিন্তু 40,500, এই যে এখানে। দেন এইচ এর মান কত? 9/3 ইন্টু ডাব্লিউ এর মান কত? এই যে 87,000 সামথিং, 87,125। তো ক্যালকুলেশন করলে এখানে তোমার চলে আসবে স্মল এক্স এর মান 1.39 মিটার, 1.39 মিটার। আচ্ছা, দেন এরপরে আমরা এক্স পেলাম, এখন ই এর মান পাইছি না, এখন আমরা ই এর মানটা বের করি। তাহলে অতএব এখন ই এর মান ইকুয়াল কত? ইকুয়াল ফর্মুলা কি আমাদের? ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স মাইনাস বি বাই 2। আচ্ছা, ক্যাপিটাল এক্স কত? ক্যাপিটাল এক্স হচ্ছে ভাই তোমার 2.42 প্লাস স্মল এক্স কত? 1.39 মাইনাস বি এর অর্ধেক অর্থাৎ 7 এর অর্ধেক 7/2। তাহলে ক্যালকুলেশন করলে এখানে তোমাদের চলে আসবে কত? ই এর মান
0.31 0.31 মিটার। তো একটা মজার কথা দেখো, এর মানটা আসছে কত, পজিটিভ না নেগেটিভ? এর মানটা কিন্তু আসছে তোমার পজিটিভ, ঠিক আছে? এর মান কি আসছে রে, পজিটিভ আসছে, এর মান পজিটিভ। আচ্ছা, এর মান পজিটিভ থাকার অর্থ কি, যেখানে ভাই বি এর যে চাপের তীব্রতা সেটা সর্বোচ্চ, অর্থাৎ বি তে আমার কি হবে, সর্বোচ্চ চাপ পাওয়া যাবে। তাহলে এখানে লিখেছি, এখানে লিখবো, হ্যাঁ, এখানে ই এর মান পজিটিভ হওয়ায়, ঠিক আছে, যদি বইয়ে দেওয়া নাই, বাট এটা একটু মাথায় রাখবা যে এইভাবে তোমরা করবা, তাহলে মূলত এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ই এর মান সর্বোচ্চ, সরি প্লাস হওয়ায় বা পজিটিভ হওয়ায় বি তে চাপ সর্বোচ্চ হবে, চাপ সর্বোচ্চ হবে, ঠিক আছে? বি তে চাপ কি হবে, আমার সর্বোচ্চ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করি, বাকি অংশ করবো। তো পরেরগুলো একদমই ইজি, হ্যাঁ, জাস্ট এটা একটু হয়েছে কিনা সেটা একটু মানে কনফার্ম করো, হ্যাঁ, জাস্ট একটু কুইকলি কনফার্ম করো যে এটা হয়েছে কিনা। এটুকু যদি বুঝে থাকো, ঠিক আছে, এটুকু যদি হয়ে থাকে, দেন আমি বাকি অংশটা, ঠিক আছে, আমি বাকি অংশটা এইখানেই করে ফেলবো, ঠিক আছে, এগুলো মিশিয়ে দিয়ে এখানেই করে ফেলবো। একটু জাস্ট কনফার্ম করো। জিহাদ, থ্যাঙ্কস ভাই। শফিউল, সরি সাইফুল, ওকে গুড। বাকিরা জিহাদ, ওকে গুড 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 গুড। তাহলে এখন আমি এটা মিশিয়ে দিই, মিশিয়ে দিয়ে, তাই ই এর মান তো বইয়ে মিলে না, এর মান বইয়ে মিলে না, না মিলার কারণ কি রে? হ্যাঁ, না মিলবে কেন রে? মিলবে, মিলবে, না মিললে তাহলে এখানে বইয়ের ভুল, আমার ভুল নাই কোনো। আচ্ছা, কোথায় রে ক্যালকুলেটর? জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ, বইয়ে পজিটিভ মান আসছে, এখানেও পজিটিভ মান আসছে রে। এখানেও কি মানটা কি নেগেটিভ দেখতেছো? না, এখানে তো পজিটিভ দেখতেছো না। 0.31 0.31, এখানে কি আছে তোমার, প্রথমত 2.42 প্লাস 1.39 কত হয়, 3.81, মাইনাস কত হয় তোমার, এখানে আছে 7/2, 7/2, তাহলে কত হয় 0.31। ঠিক আছে, কি রে, কি বলো তোমরা, এই রে, মারবা তোমরা আমাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এগুলো মিশিয়ে দিই। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম যে কাজটা হবে সেটা কি, আমাদের টান পীড়ন নিরীক্ষা, এগুলো মিশিয়ে দিতে হবে আমাদের, ঠিক আছে? মান তো দেয়া আছে, তোমরা তো বুঝছো, এগুলো মিশিয়ে দিই। এর মান পর্যন্ত জাস্ট রাখলাম। এখন আমাদের হচ্ছে, এখন আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি, টান পীড়ন নিরীক্ষা, টান পীড়ন নিরীক্ষা। আচ্ছা, টান পীড়ন নিরীক্ষার ক্রাইটেরিয়া যেন কি রে, নিরাপদ, তার মানে সর্বোচ্চ যে ভারবহন ক্ষমতা আছে, ঠিক আছে, এটা একই, যে সর্বোচ্চ ভারবহন ক্ষমতা হচ্ছে, সর্বোচ্চ ভারবহন ক্ষমতাটা আমার ক্ষমতাটা কি হতে হবে, সর্বোচ্চ চাপ থেকে বেশি হতে হবে, সর্বোচ্চ চাপ থেকে বেশি হতে হবে। তো ভারবহন ক্ষমতা কিন্তু সর্বোচ্চ ভারবহন ক্ষমতা দেয়া আছে, দেখো 16,000, ঠিক আছে? তো ভারবহন ক্ষমতা দেয়া আছে, এবং সর্বোচ্চ চাপটা দেয়া আছে কি না ভাই, সর্বোচ্চ চাপটা বের করতে হবে। তো সর্বোচ্চ চাপ বের করতে গেলে আমাদের কি করতে হয়, ওই যে এফ এ এফ বি যেটা আছে ওইটা বের করতে হয়, এফ এ এফ বি বের করতে হয়। তাহলে এখন আমরা কি করবো, সর্বোচ্চ টান, সরি টান পীড়ন বের করবো। তাহলে এখন আমাদের এর ফর্মুলা হচ্ছে এফ এ অ্যান্ড এফ বি এর মান বের করা। তো এখন কত হচ্ছে, সর্বোচ্চ কোনটা হবে, এফ এরটা না এফ বি? অবশ্যই ভাই এফ বি এরটা, কারণ আমরা জানি বি তে কি হচ্ছে, চাপ সর্বোচ্চ হয়, ঠিক আছে, বি তে চাপ সর্বোচ্চ হয়। তবু আমরা কি করব, এফ এ আর এফ বি দুইটা আমরা দেখাই দিব। সূত্র হবে কি, ডাব্লিউ বাই বি 1 প্লাস, সরি এর ক্ষেত্রে মাইনাস হবে 6E বাই বি। কেন মাইনাস ভাই এখানে, কারণ এ তে হচ্ছে আমাদের কি
এতে চাপ কম আর বিতে চাপ বেশি, এই কারণে চাপ বেশি করতে গেলে আমার কি করতে হবে রে, প্লাস দিতে হবে। বাড়াইতে গেলে আমাদের কি প্লাস লাগবে না, এই জন্য এখানে প্লাস দিছি। আর এটা যেহেতু কম এই জন্য মাইনাস দিছি এখানে। ওকে, তো এখন জাস্ট মানটা একটু বসিয়ে দিই। ডাব্লিউ এর মান কত, 87,125। বি এর মান কত পাইছিলাম আমরা, 7, ঠিক আছে। 1 মাইনাস 6। ই এর মান কত, ই এর মান পাইছি আমি কত, 0.31। দেন নিচে আছে বি, বি এর মান কত, 7। তাহলে এখন জাস্ট একটু বসিয়ে দাও, চলে আসবে। এরপর আসলে কি আমাদের এফ বি, এফ বি এর মান কত, ওই 6 সেম 87,125/7, 1 প্লাস 6 ইন্টু 0.31/7। তো ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে। আচ্ছা দেখি দুটার মান কত কত আসছে। একটা মান আসছে 15,753.62 নাকি কেজি পার মিটার কিউব, সরি মিটার স্কয়ার। এরপর এখানে কত আসছে, সর্বনিম্নটা আসছে তোমার 9,139.23 কেজি পার মিটার স্কয়ার। তাহলে সর্বোচ্চ আমরা কোনটা জানি, এফ এ, সরি এফ এ লিখলাম যে উল্টোল্টি করে ফেলছি, মানটা একটু বসাইতে উল্টোল্টি করছি, ঠিক আছে। এটা এফ এ, এটা এফ বি। এইটা হবে মূলত আমার 15,753.62 এন্ড এইটা হবে তোমার 9,139.23। হ্যাঁ, মানটা বসাইতে আমি একটু উল্টাপাল্টা করছি। আচ্ছা, তাহলে এত কেজি পার মিটার স্কয়ার। তাহলে এই দুটার মাঝে সর্বোচ্চ কোনটা ভাই, অবভিয়াসলি আমার সর্বোচ্চ এটা। তাহলে এখন দেখবো এই যে সর্বোচ্চ চাপ আমি পাইছি, এই সর্বোচ্চ চাপের চেয়ে আমার সর্বোচ্চ ভারবহন ক্ষমতাটা বেশি কিনা। তাহলে ভাই এখানে দেখি, এখন ঠিক আছে, এখন এখানে 16,000 আর এখানে আছে কি 15,753.62, এটা সর্বোচ্চ না। হ্যাঁ ভাই, তো এটার চেয়ে এটা বেশি কিনা, অবভিয়াসলি বেশি। তার মানে কি, অতএব এটা টান পীড়নে কি হচ্ছে, টান পীড়নে নিরাপদ। টান পীড়ন এটা কি নিরাপদ। আর টান পীড়নে নিরাপদ মানে কি, এটা অসমবসনেও নিরাপদ। অসমবসনেও এটা কি হবে, নিরাপদ। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের টান পীড়ন নিরীক্ষার কাজটা, জাস্ট এতটুকুই। হ্যাঁ, দেন সাথে সাথে অসমবসন নিরীক্ষাটা এইটাই। দেন এরপরে যেটা আছে, এরপর হচ্ছে কি আমাদের, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের উল্টানো। হ্যাঁ, উল্টানোর ক্ষেত্রেটা উল্টানো নিরীক্ষা। উল্টানো নিরীক্ষার ক্ষেত্রে ফর্মুলাটা কি, জিনিসটা কি এখানে আসে, এখানে ভাই ক্রাইটেরিয়াটা আসে নিরাপদ সহগের মানটা 2 এর চেয়ে বড় হইতে হবে, এবং নিরাপদ সহগ আগে তাহলে আমাকে বের করতে হবে। তো নিরাপদ সহগ ইকুয়াল ফর্মুলা কি, এখানে নিরাপদ সহগের ফর্মুলা হচ্ছে যে এখানে ভাই তোমার কোথায় রে, W ইন্টু বি মাইনাস ক্যাপিটাল এক্স বাই এখানে আছে পি ইন্টু এইচ বাই 3। আচ্ছা, তাহলে একটু মানগুলো একটু বসে দিই। আচ্ছা, ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান হচ্ছে আমার ভাই 87,125 ইন্টু বি এর মান কত, 7 মাইনাস এক্স এর মান কত, ক্যাপিটাল এক্স এর মান 2.42। দেন নিচে আছে পি, পি এর মান কত পাইছিলাম, 40,500 নাকি, আচ্ছা পরে দেখতেছি, ইন্টু এইচ এর মান কত পাইছি, এইচ এর মান হচ্ছে 9 আর নিচে আছে 3। তখন থেকে মানগুলো ঠিক আছে কিনা। একটা ম্যাথে এতগুলো সূত্র এলে কেমনে কি, কিছু করার নাই, ঠিক আছে, কিছু করার নাই। তো এইটা হচ্ছে আমাদের সূত্র অ্যাপ্লাই করলাম। তো এখন এখানে মানটা দেখি কত আসে, ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেটর করি। আমি বইয়ে দেখতেছি অন্যভাবে করছে, এটা একটু করে দেখি আমরা। হ্যাঁ, এটা করে দেখবো। 87,125 ব্র্যাকেট 7 মাইনাস 2.42 কি, ঠিক আছে। দেন নিচে আছে কত,
40,500, এটা কি ঠিক আছে? ইন্টু কাটাকাটি করলে 3 আসে, 3.284, 3.284, ঠিক আছে কি? 3.284। আচ্ছা, এটা কিন্তু দেখো বইয়ে তোমরা যদি একটু টেকনিক্যাল বই দেখো, টেকনিক্যাল বই কিন্তু একটু তার মানে ঝামেলা করে দিছে। প্রতিরোধী মোমেন্ট নির্ণয় করছে, দেন প্রতিরোধী মোমেন্ট উল্টানো মোমেন্ট নির্ণয় করছে, দেন তারপরে মূলত এই দুটা ক্যালকুলেশন করে নিরাপদ শোক নিয়ে এসছে। তো আমরা ওগুলো ঝামেলায় যাবো না, সরাসরি আমরা সূত্র জানি এটা সরাসরি অ্যাপ্লাই করবো, তাহলে এই যে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো তো এই মানটা আমার কি করতে হবে? 2 এর চেয়ে বড় হইতে হবে, তাহলে 2 এর চেয়ে বড় কিনা? হ্যাঁ ভাই, তাহলে এটা কি উল্টানোর ক্ষেত্রে এটা নিরাপদ আছে, এটা কি উল্টানোর ক্ষেত্রেও নিরাপদ আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের পিছলানোর ক্ষেত্রে, পিছলানো নিরীক্ষা। পিছলানো নিরীক্ষার ক্ষেত্রে কি এখানেও ঠিক সেম, কিন্তু নিরাপদ সহগ কি হতে হবে? 1.5 থেকে বড় হইতে হবে। বাট এখানে নিরাপদ সহগ নির্ণয়ের ফর্মুলা কি? নিরাপদ সহগ ইকুয়াল হচ্ছে আমার মিউ ডাব্লিউ বাই পি, মিউ ডাব্লিউ বাই পি। আচ্ছা, মিউ এর মান কত? উপরে দেখো দেয়া আছে 0.55, 0.55। ডাব্লিউ এর মান কত? 87,125, আর নিচে আছে 40,500। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটাও চলে আসবে। দেখছো এখানে তোমার টেকনিক্যাল বইয়ে তোমরা কি করবা? এটা অ্যাপ্লাই করবা। তোমার অন্যান্য ঝামেলা করে দিচ্ছে তো ওগুলো দেখার দরকার নাই, এটা অ্যাপ্লাই করবা আমি যেটা করলাম। ওকে, তো এটা কত আসে আমাদের? 0.55 ইন্টু 87,125, আর নিচে আছে কত? 40,500। তাহলে কত হয়? 1.18, 1.18, 1.18। আচ্ছা, এইটার মানটা কি 1.5 এর চেয়ে বড়? আচ্ছা তোমরা বলো, 1.5 বড় না 1.8 বড়? এখানে দেখো এটা কিন্তু আছে 18, দশমিক পর আছে 18, এখানে আছে 0.5 পর 5। কোনটা বড়? বড় কোনটা রে? ঠিক আছে, এবং এটা নিরাপদ কিনা এটা কিন্তু শেষ। এই তার মানে এই টাইপ 1 এর ম্যাথ, এই যে সহজ টাইপের ম্যাথ, এখানে কিন্তু শেষ এটা। আচ্ছা, মানিক বলছো 1.5 প্রো, কিরে ব্রো হয় না বড়? আচ্ছা আচ্ছা ভাই, 5 এর পর 0 দেন, তাইলে 1.5 বড় হবে। 5 এর পর 0 দেওয়া লাগে রে, অটোমেটিক্যালি 0 আছে, তুমি 1000টা 0 ধরে নাও, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এইটা হচ্ছে বড়, তার মানে কি নিরাপদ, তার মানে পিছলানো নিরীক্ষায় এই ড্যামটা আমার ফেল করছে, তার মানে পিছলানোর ক্ষেত্রে এটা নিরাপদ নয়, নিরাপদ নয়, পিছলানোর ক্ষেত্রে এটা নিরাপদ নয়। লেখা শেষ, এই ম্যাথও ক্লিয়ার। ওকে, আচ্ছা সেই ম্যাথটা টোটালি ক্লিয়ার হয়েছে কিনা জাস্ট একটু আমাকে একটা শব্দ লিখে বোঝাই দাও। ওকে, ঠিক আছে, ওকে শব্দটা লিখে আমাকে কনফার্ম করো। আচ্ছা, মানে বড়, হ্যাঁ তোমার কথা বুঝতে পারছি আমি। দেন এরপরে আরেকটা ম্যাথ আছে, তো ততক্ষণে তুমি একটু জাস্ট এটা আমাকে কনফার্ম করো। ওকে, আচ্ছা আরেকটা ম্যাথ আছে, এটা ম্যাথ মূলত আসলে জাস্ট কয়েক মিনিট লাগবে। হ্যাঁ, আমি যেহেতু এইটা ম্যাথ আমরা বুঝছি, তো এটাও জাস্ট কয়েক মিনিট লাগবে। ওকে, এখানে আবার কাজ কম আছে। লেটো এর ক্ষেত্রে ডাব্লিউ এর ফর্মুলা কি হবে ভাইয়া? লেটোটা কি? বুঝলাম না তোমার কথা। ড্যাম যখন রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তাকার হবে তখন, ড্যাম এখানে আয়তাকার ড্যাম নিয়ে এখানে কিন্তু ম্যাথ তোমাদের আসবে না, ঠিক আছে, আয়তাকার ড্যাম নিয়ে কোনো ম্যাথ এখানে আসবে না, এটা জাস্ট প্রথমত মাথায় রাখো, তাহলেই ক্লিয়ার। ওকে, আর আমি এটাও বললাম এটা থেকে কিন্তু এই অধ্যায় থেকে আমি আসলে ডুয়েট এডমিশনে ম্যাথ দেখলাম না। তো কনফার্ম করো সবাই যে এটা ক্লিয়ার কিনা। ওকে, এখন জাস্ট পরে ম্যাথটা আমি একটু লিখে ফেলি। একটা ট্রাপিজয়েডাল বলছে, 2 নম্বর ম্যাথ।
কংক্রিট ড্যামের উচ্চতা 10 মিটার। ড্যামটির খারাপ পার্শ্বে পানি আছে, ড্যামটির কি আছে, খারাপ পার্শ্বে পানি আছে, এটা তো আমরা জানি যে খারাপ পার্শ্বে পানি আছে, দেখার দরকার নেই। বাদ আসলে পানির উচ্চতা, পানির উচ্চতা দেয়া আছে 8 মিটার। আচ্ছা বুঝলাম। উপরের প্রস্থ দেয়া আছে, উপরের প্রস্থ আমি কিন্তু কিছু কিছু লেখা জাস্ট বাদ দিচ্ছি, 2 মিটার। কংক্রিটের ওজন ওইগুলোর কোনো দরকার হবে না, কংক্রিটের ওজন দেয়া আছে তোমার 2350 কেজি পার মিটার কিউব। আর বলছে ড্যামটির টান পীড়ন আনানোর জন্য, ড্যামটির টান পীড়ন এড়ানোর জন্য বেইজের প্রস্থ নির্ণয় করে, বেইজের প্রস্থ নির্ণয় করে, বেইজের প্রস্থ নির্ণয় করে পানি শূন্য অবস্থায় ড্যামের তলদেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন পীড়ন নির্ণয় করো, সর্বোচ্চ ও সর্বনিম্ন পীড়ন নির্ণয় করো, পীড়ন নির্ণয় করো। ছোট ম্যাথ কিন্তু, হ্যাঁ কতটা শেষ ছোট ম্যাথ এটা। সো এই জায়গায় তোমাদের একটু বিষয়গুলো একটু আগে বোঝাই, হ্যাঁ কি কি চাইছে। তার আগে চিত্র অঙ্কন করি। একটা ট্রাপিজিয়াম আকৃতির ড্যাম আছে, এটা হচ্ছে সেই ট্রাপিজিয়াম আকৃতির ড্যাম, যার উপর প্রস্থ হচ্ছে 2 মিটার, নিচের আছে, সরি নিচের তো দেওয়াই নেই, নিচেরটা বের করতে বলছে। দেন এরপর কি বলছে, উচ্চতা দেওয়া আছে তোমার এইচ ইকুয়াল 10 মিটার, অ্যান্ড পানি আছে মোটামুটি আমার এই লেভেল পর্যন্ত, কত মিটার, 8 মিটার পর্যন্ত, ঠিক আছে। এইচ ইকুয়াল 8 মিটার দেওয়া আছে, পানি আছে, হ্যাঁ। দেন এখানে আমার পি, এদিক দিয়ে আমার ডাব্লিউ, দেন এই দিক দিয়ে কাজ করতেছে আমাদের কি আর, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। দেন এতটুকু হচ্ছে আমাদের h/c। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে সলিউশন করতে হবে। সেক্ষেত্রে দেখো কি বলছে, প্রথমে বলছে ড্যামটার টান পীড়ন এড়ানোর জন্য বেইজের প্রস্থ নির্ণয় করো। প্রথমত কি বলছে, বেইজের প্রস্থ নির্ণয় করো। তো আমরা জানি কি যখন বেইজের প্রস্থ নির্ণয় করতে বলে, ঠিক আছে, তো আমরা সলিউশন করতেছি, হ্যাঁ। তো বেইজের প্রস্থ যখন নির্ণয় করতে বলে তখন ফর্মুলা কি, তখন ভাই ফর্মুলা হচ্ছে আমরা জানি যে বেইজের প্রস্থ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বি স্কয়ার প্লাস এবি, বি স্কয়ার প্লাস এবি মাইনাস এ স্কয়ার ইকুয়াল ওমেগা এইচ কিউব বাই ওমেগা ড্যাশ এইচ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, বেইজের প্রস্থ যখন নির্ণয় করতে বলবে। তো আমরা এখানে লিখি যে প্রস্থ নির্ণয়, হ্যাঁ প্রস্থ নির্ণয়, এটা হচ্ছে ফর্মুলা। তখন মানগুলো একটু বসিয়ে দিই। বি এর মান আমরা পাইছি না, নাই ভাই নাই, তাহলে বি স্কোয়ার প্লাস এর মান তো জানি, এর মান কত 2, তাহলে 2b মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মান কত, এ স্কোয়ার মান হচ্ছে ভাই 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার ইকুয়াল ওমেগা, ওমেগার মান কত ভাই, ওমেগার মান আমরা জানি, ওমেগার মান হচ্ছে তোমার 1000 কেজি পার মিটার কিউব, যেহেতু কেজি আর মিটার হবে আছে তাহলে এটাই হবে। ওমেগা ড্যাশের মানও আমরা দেয়া আছে, সেটা হচ্ছে কি এই যে 2350, তাহলে এখন ওমেগার মান হচ্ছে কি 1000, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে ভাই তোমার এখানে 8 এর উপর কিউব, দেন নিচে আছে 2350 ইন্টু ক্যাপিটাল এইচ এর মান 10। তাহলে একটু এখন আমরা কি করবো, ক্যালকুলেশন করবো। বি স্কোয়ার প্লাস 2b মাইনাস এখানে কত আছে 4, ঠিক আছে, এখানে কত 4, তো আমরা এখানে 4টাকে এখানে মাইনাসের পাশে যে কি করে দেই, প্লাস করে দিই। তার আগে এটা আমরা এইটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করে দেখি কত বের হয়। তো এটা ক্যালকুলেশন করলে বের হয় আমার কত 21.78, আমি বই থেকে বসাইলাম, হ্যাঁ 21.78 এটুকু ক্যালকুলেশন করলে এটা মাইনাস আছে, এর পাশে যাবে কি +4। আচ্ছা তাহলে এখন আমাদের কত হচ্ছে বি স্কোয়ার প্লাস 2b ইকুয়াল 25.78, তাই না? এখন ভাই কথা হচ্ছে এখান থেকে আমি বি এর মান বের করবো কিভাবে, বি এর মান কিভাবে বের করবো, মিডল টার্ম 10 ক্ষেত্রে মিডল টার্ম মেলানো অনেক ঝামেলা কিন্তু আছে, ঠিক আছে, অনেক ঝামেলা। তো এখন আমাদের কি কাজ, সূত্র মেলানো, ঠিক আছে। সূত্র কি, যে আমার
এ স্কোয়ার প্লাস 2a, বি মানে কত ধরি আমি, বি মানে ধরি আমি 1, 2ab প্লাস বি কত ধরছি 1, তাহলে 1 এর উপর স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল, যেহেতু 1 স্কোয়ার এখানে যোগ করছি এই পাশে যোগ করতে হবে 25.78 প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি কি করব, এখানে সূত্র অ্যাপ্লাই হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a কত, b আর 1, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এখানে কত হচ্ছে 26.78। ঠিক আছে, এটা যেহেতু 1 তো যোগ হলে এটা হয়। দেন এখন কি এখানে এটা বর্গ আছে, এপাশে হয়ে গেলে বর্গমূল হয়ে যাবে, b প্লাস 1 রুট ওভার 26.78। আচ্ছা দেন তাহলে এখন বি এর মান কত আসবে, এটা ক্যালকুলেশন করে যেতে হবে, সেটা থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে আসে কত 5.17 মাইনাস এখানে 1, তাহলে এখানে আসে কত 4.17 মিটার। তার মানে বি এর মান হচ্ছে 4.17 মিটার। তাহলে আমাদের এই প্রথম ক্রাইটেরিয়া ডান। এরপর আসলে আমাদের পানি শূন্য অবস্থায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে, পানি শূন্য, হ্যাঁ পানি শূন্য অবস্থায়, এইটার জন্য জাস্ট কিন্তু আমি এই ম্যাথটা করাচ্ছি, হ্যাঁ পানি শূন্য অবস্থাটার জন্য মূলত আমি এই ম্যাথটা তোমাদের করাচ্ছি। আচ্ছা তো পানি শূন্য অবস্থার ক্ষেত্রে কি আছে নোট, তো পানি শূন্য অবস্থার ক্ষেত্রে কি কাজ করবে, এখন এখানে লিখি যে পানি শূন্য অবস্থায় পীড়ন নির্ণয়, হ্যাঁ পীড়ন নির্ণয়, পীড়ন মানে কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা পীড়নই নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা পীড়নই কিন্তু লাগবে। আচ্ছা পীড়ন নির্ণয়ের ফর্মুলা কি, পীড়ন নির্ণয়ের ফর্মুলা জানি আমি ভাই যে আমাদের W বাই বি 1 প্লাস মাইনাস 6E বাই বি, এটা হচ্ছে পীড়ন নির্ণয়ের ফর্মুলা। তার মানে এখন যদি আমি এটাকে সলিউশন করতে যাই, ঠিক আছে এটা যদি সলিউশন করতে চাই তাহলে আমার কি কি জিনিস লাগতেছে, ডাব্লিউ লাগতেছে, বি তো পাইছি আমি, ই লাগতেছে, এই কয়েকটা জিনিস আমার লাগতেছে, কি কি লাগতেছে, প্রথমত ডাব্লিউ দেন ই, আর বি তো আমি পাইছি। তাহলে এখন ডাব্লিউ আর ই যদি বের করতে তাহলে আমার কি করতে হবে, যে আগের মতো কাজ করতে হবে। ঠিক আছে আগের মতো কাজ করতে হবে, লেটস সি। ঠিক আছে তো প্রথমত আমাদের লাগবে কি, ডাব্লিউ মনে করে আমি বের করবো, ডাব্লিউ ইকুয়াল কি হবে, যে হ্যাঁ কি আছে রে, এ প্লাস বি বাই 2 ইন্টু ওমেগা ড্যাশ এইচ। ওকে তার মানে কি, তার মানে ওই এটার আয়তন মনে করে বের করলাম, আয়তনের সাথে জাস্ট একক ওজন গুণ দিলাম। ওকে দেন এখন এখানে কি হচ্ছে, এখানে জাস্ট মানগুলো যদি বসাই দেই, মানগুলো বসাই দিলে আমাদের টোটালি চলে আসবে। ঠিক আছে সবগুলো মান আমি জানি, তাহলে কি আমি ক্যালকুলেশন করবো আর বসাবো না, ঠিক আছে সময়ের দরকার আছে একটা। তো আমরা এখন এখানে টোটালি মান বসাই দেই, কত আসে 72,497, 72,497 পয়েন্ট কত রে 5 কেজি। আচ্ছা ডাব্লিউ পাইলাম, এরপর কি লাগবে আমাদের, পি লাগবে, পি ইকুয়াল ওমেগা এইচ স্কোয়ার বাই 2। ঠিক আছে ও সরি এখানে পি এর মান তো দরকার হচ্ছে না, পি তো দরকারই হচ্ছে না আমরা। ঠিক আছে এরপর কি লাগবে আমাদের, ই এর মান, ই এর মান যদি বের করতে চাই কি কি লাগে, এক্স প্লাস স্মল এক্স মাইনাস বি বাই 2, তাহলে এক্স লাগবে স্মল এক্স লাগবে, তাহলে আগে আমি কি করবো, এক্স এর মান বের করি, ক্যাপিটাল এক্স, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই 3 ইন্টু এ প্লাস বি। সূত্র ঠিক আছে, মানে মানও আমার ঠিক আসবে। তাহলে এখন মান কত আসে এখানে, মান এখানে আসবে ভাই তোমার 1.61 মিটার। আচ্ছা এরপর আসলে কি আমাদের স্মল এক্স কি হবে, স্মল এক্স এর ফর্মুলা হচ্ছে তোমার পিএইচ বাই 3W। তাহলে এখানে মান আমার ঠিক আছে, তাহলে এটাও ঠিক হবে, কত হবে, আচ্ছা আচ্ছা। এখন ভাই কথা হচ্ছে যে আমার এই যে এটা, ঠিক আছে এটা, এখানে তোমার পানি উচ্চতা কত, পানি উচ্চতা কত, এই স্মল এইচ মানে কি পানি উচ্চতা না, পানি উচ্চতা তো কিন্তু মাথায় রাখো। আচ্ছা পানির উচ্চতা কত, ভাই পানি নেই, তাহলে পানির উচ্চতা আছে না, তার মানে পানির উচ্চতা ভাই হচ্ছে এখানে তোমার, এখানে সাইডে লিখবা যে এইচ ইকুয়াল 0, এইচ ইকুয়াল 0, পানির উচ্চতা নেই, পানি নেই তাহলে পানির উচ্চতা থাকবে না, তাহলে এইচ ইকুয়াল যে 0 হয় তার মানে টোটালটাই তোমার 0 হচ্ছে না, স্মল এক্স এর মান, হ্যাঁ ভাই 0। তাহলে এখন এরপর কি হচ্ছে, আমরা এখন যদি ই এর মান বের করি, আমরা সূত্র জানি এক্স প্লাস এক্স মাইনাস বি বাই 2। আচ্ছা এক্স এর মান কত,
x এর মান হচ্ছে ভাই তোমার এই যে 1.61, আর এই এটার মান কত 0 মাইনাস b এর মান কত আমরা জানি 4.17 ভাগ 2, তাহলে এখানে তুমি e এর মান পেয়ে যাচ্ছ। দেন যখন e এর মান পাইলা দেন এরপর কি আসলো আমাদের, অতএব f a বের করা, দেন f b বের করা, ঠিক আছে, f a f b। এটার মান দেখি, এটার মান কি আসে আমাদের, এটার মান আসে তোমার -0.475, -0.475 মিটার। তাহলে এটা দেখো মাইনাস আসছে, কিন্তু তো আমরা জানি কি মাইনাস হওয়া মানে কি, এ যে পীড়নটা সেটা হচ্ছে সর্বোচ্চ হয়, ঠিক আছে, এর পীড়নটা সর্বোচ্চ হয় আর বি এর পীড়নটা সর্বনিম্ন হয়। তাহলে এখানে ফর্মুলা হবে কি w/b1, এখানে প্লাস, এর ক্ষেত্রে হবে প্লাস 6e/b, তাহলে মান তোমার বের হয়ে যাবে। এখানেও কি ঠিক সেম w/b1, এখানে জাস্ট -6e/b, অ্যান্সার ডান, ঠিক আছে। এই কয়েকটাই কিন্তু আমার চাইছে, এর বাইরে কিন্তু আর কিছু চাই নাই। ওকে, রেক্টাঙ্গুলার ম্যাথ এখানে না, রেক্টাঙ্গুলার আসবে না এখানে, ঠিক আছে, রেক্টাঙ্গুলার আসবে না। তো এটা ক্লিয়ার কিনা সবাই কনফার্ম করো, এন্ড এখানে আমাদের মূলত ম্যাথ শেষ। ক্লিয়ার কিনা জাস্ট একটু কনফার্ম করো। ওকে, গুড। ওকে, তাহলে আমরা এখানে শেষ করতেছি, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। এই যে সাইফুলকে এই যে তোমাদের আমি ওইটা লেখার পর আবার কিন্তু এটা কারেকশন করে দিছিলাম, ঠিক আছে, যখন মাইনাস হয় তখন তোমার এ আর বিটা পজিটিভ। কোথায় রে, এখানে ব্যাপারটা কি যে আসলে তোমার কোনটা বেশি আমরা আগে ফাইন্ড আউট করবো, যে ই এর মানের সাহায্যে ফাইন্ড আউট করবো যে এর তীব্রতা বেশি না বি এর তীব্রতা বেশি। দেখতেছি এখানে ই এর মান মাইনাস থাকা মানে কি এর তীব্রতা বেশি। আচ্ছা, এর তীব্রতা যদি বেশি হয় তাহলে আমি বেশি বানানোর জন্য, ঠিক আছে, বেশি মান নেওয়ার জন্য আমি প্লাস করবো না এখন মাইনাস করবো। এখানে আমি যদি এখানে মাইনাস করি মানটা কিন্তু ছোট হয়ে যাবে, আর যদি প্লাস করি তাহলে কিন্তু মানটা বড় হবে, তার মানে এই কারণে কিন্তু এখানে আমার প্লাস, ঠিক আছে। আচ্ছা, সাইফুলের কোশ্চেন আমি বুঝছি, তো ওই কারণে আমি কিন্তু এখানে বলে দিলাম যে কেন এখানে প্লাস হয়েছে, তার মানে মান যেহেতু আমার এর তীব্রতা বেশি এই কারণে আমরা কি করলাম এখানে প্লাস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী লাইভ ক্লাসে খুব শীঘ্রই।
ওকে 9 অধ্যায় 8 অধ্যায় নিয়ে সেম টু সেম। ওকে, তো এটা শেষ করতে বেশি সময় লাগবে না, হয়তো বা আধা ঘন্টার মতো ক্লাস হবে জাস্ট। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।